স্বামীবাগে তো আমি গিয়েছি অনেকবার। স্বামীবাগের ওই যে বেজ, ওই বেজের আশেপাশে স্কুলের বেজ, স্কুলের বেজের আশেপাশে ওই পাশটা, ওখানে মাঝে মধ্যে যাওয়া, ওই রুটে আসা যাওয়া আছে। আমার এখানে তীর্থস্থান তো, মাঝে মধ্যে যাই। আচ্ছা, গত ক্লাসে আমি শুরু দিন, আমি যেহেতু দুদিন ক্লাস নিয়ে নিই, এটা হয়তো অনুষ্লক আশ্রম পড়িয়েছেন, অনুষ্লক আশ্রম পড়াবো, কিন্তু সেটা আর 2-4 দিন পরে গিয়ে আমার তোমার সার্কিটের একটা বেসিক কিছু আইডিয়া দিতে হবে, না হলে তুমি সার্কিট সম্পর্কে কোনো ধারণাই পাবো না। সার্কিট কী জিনিস, কেন আমাদের সার্কিট পড়া হচ্ছে। তো প্রথম দিন ছিল, আর আমি প্রথম দিন আলোচনা করেছিলাম যে আমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসার সুবিধা, এখানে আসলে আমার ভবিষ্যৎটা কী হতে পারে সেই ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছিলাম। এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের যে ওয়ার্কিং ফিল্ড, সেই ফিল্ড সম্পর্কে আমি একটু কথা বলেছিলাম যে কোন কোন সেক্টরে তুমি জব করতে পারো। তার ভিতরে বেসিক বলেছিলাম যে কমিউনিকেশন সেক্টর আছে, ইলেকট্রনিক্সের পার্ট আছে, পাওয়ারের পার্ট আছে, কন্ট্রোলের পার্ট আছে, এবং আরও বেশ কয়েকটা সাব পার্ট ছিল। তবে ইলেকট্রনিক্সের মার্কেটটা আমি বলেছিলাম বাংলাদেশের জন্য আগামী কিছুদিনের ভিতরে এটা খুব পালিশ করবে। আর পাওয়ারের যে মার্কেটটা আছে এটা হচ্ছে স্যাচুরেট হয়ে গেছে হবে। এখন পাওয়ার জেনারেশনের যে প্রসেসটা বা যে কোম্পানিগুলো এরা মোটামুটি ফিক্সড হয়ে গেছে। এখানে মোটামুটি আনএমপ্লয়মেন্ট লেভেলটা একটা স্টেবল পজিশনে চলে আসছে, খুব বেশি লোক হায়ার করে না। যা আছে ওই পরিমাণ লোকই নেয়, চলে গেলে আবার ওই 1-2 নেয়। তো সেক্ষেত্রে ইলেকট্রনিক্সের ফিল্ডটা চুজ করাটা আগামী কিছুদিনের জন্য বেটার হবে। একটু চেক করে দেখে একটু পিছনে এসিটা চলছে কিনা, না হলে অল্প সময় তো ঘর গরম হয়ে যাবে। ওকে, সো আমাদের এই কোর্সটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটস অফ এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ডিসি কোর্স। ডিসি এবং এসির ভিতরে পার্থক্যটা আমি পরে দেখাচ্ছি। মানে ইন্টারমিডিয়েটে অ্যাকচুয়ালি বেসিক ইলেকট্রিক্যালের একটা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের বেসিক একটা কনসেপ্টটা আছে অ্যাকচুয়ালি, তাই না? সো আমি গত ক্লাসে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছিলাম যে সার্কিট আমি কেন করব, এই সার্কিট কোর্সটা আমার কেন শুরুতে দিছে, এটা তো লাস্টেও থাকতে পারত, লাস্টে না দিয়ে কেন শুরুতে দিছে? তার কারণ হচ্ছে এই কোর্সটা না জানলে লাস্টের কোর্সগুলো কোনোভাবে করা যাবে না। এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল কোর্স। যদি তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতেই হয় তাহলে ইউ হ্যাভ টু মাস্ট নো দ্য ইলেকট্রিক্যাল সার্কিটস মাস্ট বেটার। তোমাকে ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কে বেসিক কনসেপ্ট এবং ইন ডেপথে থাকতেই হবে। এবং ভাইবা যে বোর্ডগুলো থাকবে সেই ভাইবা বোর্ডগুলোতে আলামি পাশে কি ক্লাস হচ্ছে না, শব্দ হচ্ছে না, কি বলছিলাম যেন না, এটা আচ্ছা, এটা আমার মাঝে মধ্যে এটা আমি ভুলে যাই যে ইনস্ট্যান্ট কথা বলতে গেলে অন্য কেউ কিছু বলে, আমি ইনস্ট্যান্ট জিনিসটা আমার মাথা থেকে আউট হয়ে যায়। যাই হোক, সো ইলেকট্রিক্যাল সার্কিটের কনসেপ্ট বুঝাইতে গিয়ে আমি বলছিলাম যে আমার বেসিক কিছু পার্ট আছে যে ইলেকট্রিক্যাল চোখে দেখো, সেটা হচ্ছে এনার্জি জেনারেশন যে প্ল্যান্টগুলো আছে এটা ভালো চোখে দেখতে পারো, যেমন ঘোড়াশালে আছে, বা তোমার যদি নারায়ণগঞ্জের দিকে যাই আরও কিছু কিছু মানে পাবলিক পাওয়ার প্ল্যান্ট আছে, সরি মানে প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট আছে, সেটা আমার অয়েল বেসড হতে পারে, সেটা কোল বেসড হতে পারে, কোল বেসড আছে কিছু কিছু প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট। সো অয়েল বেসড বেশি, অয়েলের কোনো সুবিধা কি যে খুব অল্প জায়গার ভিতরে বেশ কিছু ইঞ্জিন বসিয়ে দেওয়া যায়, কিন্তু অয়েলের অসুবিধাও আছে যে এটা পিক লোডে কাজ করলেও বেস লোডের খরচ একটু বেশি। সো আমার মনে করো যে ঘোড়াশাল যেখানে আছে তাপবিদ্যুৎ, ঘোড়াশাল বা তুমি চিন্তা করো যে ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখানে বিদ্যুৎ জেনারেশনটা করতেছে, তা সেখান থেকে জেনারেট করার পরে আমি তারের মাধ্যমে ঢাকাতে আনতেছি, বা যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে আমি নিয়ে আসি। এবং এই জেনারেটিং প্ল্যান্টগুলো নর্মালি আমি লোকালয়ের আশেপাশে রাখি না। কেন রাখি না? কারণ এখান থেকে প্রচুর নয়েজ ক্রিয়েট হয়, প্রচুর মানে পলিউশন ক্রিয়েট হয়, যেটা আমার আশেপাশে যদি মানুষ থাকে তাহলে তাদেরকে হেলথের উপরে হার্মফুল ইফেক্ট করতে পারে। এই জন্য মানে হিলটেক এরিয়া হতে পারে বা নির্জন কোনো এরিয়া হতে পারে, এই সমস্ত জায়গায় চুজ করা। যখন এই সমস্ত জায়গায় আমি এই প্ল্যান্টগুলো চুজ করি তখন কিন্তু সেখান থেকে পাওয়ারটা আমার নিয়ে আসতে গেলে আমার বড় ট্রান্সমিশন লাইন তৈরি করতে হবে, তাই না? বড় বড় টাওয়ার তৈরি করতে হবে, সেই টাওয়ারের মাধ্যমে তারের কানেকশন দিয়ে আমি আমার এই সমস্ত জায়গায় নিয়ে আসি। আমার ঢাকায় এরিয়ার আশেপাশে কিছু কিছু জায়গায় দেখো আমার সাব স্টেশন আছে, সেই সাব স্টেশনে এসে ইন করাই, সেখান থেকে আউট নিয়ে আমার বাসা বাড়িতে নিই। কারণ আমার জেনারেটিং স্টেশনে যেখানে আমি পাওয়ারটা জেনারেট করি সেটা নর্মালি 11 কিলো ভোল্ট,
33 কিলো ভোল্ট 66 কিলো ভোল্টে জেনারেট করে, যে ভোল্টেজটা সেখানে জেনারেট হয়। তোমার বাসা বাড়িতে যে লাইনগুলো কত ভোল্টে চলে? 220 ভোল্টে, 220 থেকে 240 এর ভিতরে চলে, হ্যাঁ। আর 3 ফেজ হলে 440 ভোল্টে চলে, এর বেশি তো না। কোথায় 440 ভোল্ট, কোথায় 11 কিলো ভোল্ট, আর কোথায় 33 কিলো ভোল্ট। আমি কিন্তু 11 কিলো ভোল্টে জেনারেট করতে পারি, 33 কিলো ভোল্টে জেনারেট করতে পারি, অন্য কোনো ভোল্টে জেনারেট করি না। আমি 22 কিলো ভোল্টে জেনারেট করি। কিছু স্পেসিফিক রিজন আছে, ইকোনমিক্সের কিছু রিলেটেড ইস্যু আছে, যার জন্য স্পেসিফিক কিছু ভোল্টে জেনারেট করা। 11 কিলো ভোল্ট হতে পারে, 33 কিলো ভোল্ট হতে পারে, 66 কিলো ভোল্ট হতে পারে, নরমালি 11 কিলো ভোল্ট। সো সেই 11 কিলো ভোল্টের লাইন যখন আমি ট্রান্সমিট করব, সেই 11 কিলো ভোল্টেও ট্রান্সমিট করে না, কারণ হাই ভোল্টেজে ট্রান্সমিট করার কিছু সুবিধা আছে। পাওয়ার লস, পাওয়ার লস কম হবে, পথে যে লসটা হবে তারের ভিতরে ওই লসটা কম হবে যদি হাই ভোল্টেজে ট্রান্সমিট করি। সো আমার যে জেনারেটরটা থাকবে, সেই জেনারেটরটা যখন ভোল্টেজ 11 কিলো ভোল্ট তৈরি করবে, সেটা দিয়েও যদি ট্রান্সমিট করি, সেই চট্টগ্রাম থেকে ঢাকা আনতে অনেক লস হয়ে যাবে। সো আমি চেষ্টা করি ওই ভোল্টেজটাকে আরো স্টেপ আপ, বুস্ট করা, স্টেপ আপ করার চেষ্টা করি। আমি কত স্টেপ আপ করি? আমি 130 করতে পারি, 110 করতে পারি, 230 করতে পারি, 400 কিলো ভোল্ট করতে পারি, 66 কিলো ভোল্ট অনেক জায়গায় পারে যদি কাছাকাছি বলে হয়। সো 230 কিলো ভোল্ট মনে করো যে হাই ভোল্টেজ আমি ট্রান্সমিট করতেছি। আমি সেই কাপ্তাইতে আসি, কাপ্তাই থেকে আমি 11 কেভিতে জেনারেট করছি। এরপরে আমার একটা সাব স্টেশন থাকে স্টেপ আপ করার জন্য। সো 11 কিলো ভোল্ট কিন্তু জেনারেট করছে, এখনো 11 কিলো ভোল্টে ঢাকায় আমি আনতে পারবো না। সেখানে একটা সাব স্টেশন আমার তৈরি করা আছে, ওই সাব স্টেশনে ট্রান্সফরমার আছে। আরো ট্রান্সফরমারকে রক্ষা করার জন্য আরো প্রোটেক্টিভ এলিমেন্ট আছে। বেসিক হচ্ছে ট্রান্সফরমার। সো সেই ট্রান্সফরমার আমি ইনপুট দিই, সেই ইনপুট থেকে যখন আউটপুটে আসে এটা স্টেপ আপ হয়ে যায়। সেই স্টেপ আপ করে ঢাকাতে নিয়ে আসে কত ভোল্ট? 230 ভোল্ট, 230 কিলো ভোল্ট, 1000 গুণ, 230 এর সঙ্গে 1000 গুণ করতে হবে, কিন্তু 1000 গুণ করবে যে ভোল্টেজটা পাই সেই ভোল্টেজটা আসবে। আচ্ছা, সেই ভোল্টেজটা ঢাকায় এনে এমন কোনো লোড নেই যে লোডে ওটা দেওয়া সম্ভব না, কোনো লোডে ওটা নিতে পারবে। যে লোডে দিব যে লোডে দিব মানে ফেটে যায়, সঙ্গে সঙ্গে ওই ভোল্টেজের প্রেশারটা সে নিতে পারবে। এটার থেকে আবার আমার বাসাবাড়ির জন্য অথবা ইন্ডাস্ট্রির জন্য কয়েকটা স্টেপে আমি এটাকে স্টেপ ডাউন করি। যেমন আমার ইন্ডাস্ট্রি যেগুলো আছে, ইন্ডাস্ট্রিগুলোতে নরমালি কেউ 230 কিলো ভোল্টেজ 230 ভোল্টেজ সাপ্লাই দেয় না, ওদের ডিরেক্টলি 11 কেভি দেয়। ডিরেক্টলি 11 কেভি, ওদের জন্য কোনো সাব স্টেশন নেই, ওদের নিজস্ব সাব স্টেশন থাকে। লাইন আসবে 230 কিলো ভোল্ট ঢুকবে, আমি 11 কেভি পাবো। ওদের আলাদা সাব স্টেশন তৈরি করতে হয়। সো কিছু লাইন থাকবে যেখানে 11 কেভি যায় ডিরেক্ট। আমার লোড অনুযায়ী এই ভোল্টেজটা করা হয়। তারপরে আসলো আমার মেইন সাব স্টেশনে, যেখান থেকে আমি 440 ভোল্ট নিতে পারি বা 230 ভোল্ট নিতে পারি। ট্রান্সফরমার দিয়ে স্টেপ ডাউন করলাম, ডাউন করে আমার বাসা বাড়িতে আনলাম সুন্দর মতো। এই প্রসেসটা তুমি বুঝতে পারছো যে আমার একটা জেনারেটিং স্টেশন থাকবে, সেই জেনারেটিং স্টেশনের নাম বিভিন্ন রকম হতে পারে। অনেক জায়গায় বলতে পারে যে কোল পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, অনেক জায়গায় বলতে পারে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, অনেক জায়গায় বলতে পারে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, অনেক জায়গায় বলতে পারে সোলার পাওয়ার প্ল্যান্ট, অনেক জায়গায় বলতে পারে উইন্ড পাওয়ার প্ল্যান্ট। এগুলো বেসড অন দ্য ফুয়েল, ডিফারেন্ট নেম হবে বেসড অন দ্য ফুয়েল। অর্থাৎ আমি এনার্জি জেনারেশনের ক্ষেত্রে কোন ধরনের ফুয়েল ইউজ করতেছি সেই ফুয়েলের উপর বেস করে নামকরণটা করা হয় পাওয়ার প্ল্যান্ট। আমি যদি থার্মাল পাওয়ার প্ল্যান্ট বলি, নরমালি সেখানে গ্যাস এবং কয়লা ইউজ, গ্যাস এবং কয়লার তাপটাকে নিয়ে সেখানে ইয়ে করা হয়। এর প্রসেস নিয়ে ডিটেইলস তোমাদের পড়াশোনা আছে, জাস্ট একটা ধারণা দেওয়া। সো জেনারেটিং যে স্টেশন থাকে সেখানে ওই রকম ফুয়েল বার্ন করে আমাকে এনার্জি জেনারেট করতে হলো, সেটা জেনারেটর দিয়ে। সেই জেনারেটরের যে ভোল্টেজ জেনারেট করে সেটা দিয়ে আমি দূরে ট্রান্সমিট করতে পারি না, আমাকে হাই ভোল্টেজে ট্রান্সমিট করতে হয়। তার জন্য একটা সাব স্টেশন তৈরি করতে হয়, তার জন্য কোটি কোটি টাকা খরচ করতে হয়। সেই সাব স্টেশনের মাধ্যমে ভোল্টেজকে বুস্ট বা স্টেপ আপ করি। স্টেপ আপ করি কেন? যাতে পাওয়ারটা লস কম হয়। এটা আমি ম্যাথমেটিক্যালি দেখাবো যে এর ফিজিক্যাল ব্যাখ্যাটা কি, অ্যাকচুয়ালি এটা করে কিনা সেটা দেখাবো। এই ভোল্টেজ যখন আপ করি আমার বাসা বাড়ি বা ইন্ডাস্ট্রিতে 230 কিলো ভোল্ট বা 400 কিলো ভোল্টের লাইনের ভোল্টেজ নেওয়ার মতো কোনো ইকুইপমেন্ট নেই। আমাদের 400 কিলো ভোল্টের লাইন আছে, জানো তো? কোথাও বলো তো? গোপালগঞ্জ থেকে একটা লাইন টানা হচ্ছে 400 কেভি লাইন, অনেক হাই ভোল্টেজ, যেখানে নিচে দাঁড়িয়ে বোঝা যাবে কি অবস্থা চলছে।
এটা কিন্তু হাই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। ওটা 230 কিলোভোল্ট জেনারেট করবে, মানে স্টেপ আপ করবে। কিন্তু আমার ওইখান থেকে যে 400 কেবি লাইন পদ্মার উপর দিয়ে আনছি, এটা এনে আমি থামাইছি হচ্ছে ইয়ে বাজার, আমিন বাজার। আমিন বাজার ছিল তো গাবতলির পাশে, গাবতলির পাশে আমিন বাজার আছে। জেনারেট করতেছে 11 কেবিতে, কিন্তু ওটাকে আমি ট্রান্সমিট করতেছি হাই ভোল্টেজে। হাই ভোল্টেজে স্যার সব জায়গাতে কেন হাই ভোল্টেজে আমি 1000 ভোল্টে কিলো ভোল্টে কেন ট্রান্সমিট করি? কষ্ট অনেক পারবে, টাওয়ারের হাইট অনেক পারবে, বা আশেপাশের লোকালয়ের ভিতরে রেডিয়েশনের ইফেক্টটা পাবে। এখানে রেডিয়েশনের ইফেক্টও আছে। তুমি যদি হাই ভোল্টেজের লাইনের নিচে সবসময় চলাফেরা করো না, তখন লাইফের উপর একটা ইফেক্ট আসবে। এই জন্য সবসময় একটা ফাঁকা মাঠের ভিতরে নেওয়া, যাতে কোনো গাছপালা বা বাড়িঘর না হচ্ছে। সো ওখান থেকে স্টেপ আপ করলাম, স্টেপ আপ করে আমি এই লোকালয়ে নিয়ে আসলাম। এখানে আমার চাহিদা অনুযায়ী যদি আমার ইন্ডাস্ট্রি থাকে 11 কেবি বা 33 কেবি লাইন দিয়ে দেই, অথবা আমার নর্মালি বাসা বাড়ির জন্য আমি ওখানে একটা সাবস্টেশন আছে, যেখান থেকে আমি 11 কেবি জেনারেট করে সেখান থেকে আস্তে আস্তে স্টেপ ডাউন করি। যে 11 কেবি করলাম, যেখানে একটু যদি লোকালয়ের থেকেও যদি একটু দূরে নিতে হয়, এখানে আসি তোমার বাসার ওখানে নিতে হলো, তাহলে দেখো 33 কেবি করলো সেখানে। সো কয়েকটা স্টেপে করে, একটা স্টেপ থাকে এমন ওই ট্রান্সফরমারটা হয়তো 230 কেবি থেকে 66 কেবিতে নামাই দেবে, 66 কেবিতে নামাই দেবে। এরপরে বাকিটা লোকাল যে ট্রান্সফরমারগুলো থাকে সেই লোকাল ট্রান্সফরমার দিয়ে স্টেপ ডাউন করা। ঠিক আছে? এখন এই যে এই এত গল্প করার আমার মানেটা, এত গল্প করার আমার মানেটা হচ্ছে এই যে আমি পাওয়ারটা জেনারেট করলাম, পাওয়ারটা ট্রান্সমিট করলাম এবং ইউজ করার জন্য আমার বাসা বাড়িতে নিয়ে আসলাম, এর সাথে আমার পড়ালেখার সম্পর্কটা কোথায়? এর সঙ্গে আমি যে বইটা পড়বো, এখন যে সাবজেক্টটা পড়বো, এই সাবজেক্টের সম্পর্ক কোথায়? সম্পর্কটা আসবে তখনই যখন তুমি এই ধরনের একটা সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে তুমি কাজ করতে যাবা। এই সিস্টেমের ইঞ্জিনিয়ার হিসেবে তুমি যখন জব করতে যাবা, এই সিস্টেমের খুঁটিনাটি কোথায় কত ভোল্ট আসতে পারে, কোথায় কত ভোল্টেজের ড্রপ থাকতে পারে, কোন লাইনে কি পরিমাণ লোড থাকতে পারে, এটা তোমার ক্যালকুলেশন করে জানতে হবে। তোমার ডেটা অ্যানালাইসিস করতে হবে। যখন এই অ্যানালাইসিসগুলো করতে হবে, এই যে পাওয়ারটা আসলো ওখান থেকে, এই পাওয়ারটা আসলে অ্যাকচুয়ালি সার্কিটের মাধ্যমে। আমি যে হাই ট্রান্সমিশন লাইন তৈরি করেছি, এটা অ্যাকচুয়ালি আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ভাষায় বলা হয় সার্কিট। এই 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 লেন্থগুলো কিন্তু কিলোমিটার হিসাব করে না, কত সার্কিট সেই হিসাবে করে। যে এই লেন্থটা অনেক সময় ইলেকট্রিক্যাল কত সার্কিট সেই হিসাবে করে। এর কিলোমিটার থেকেও বড় এই সার্কিটের লেন্থটা নর্মালি, যে এত সার্কিট দূরে যাবো, এত সার্কিট দূরে যাবো, কিলোমিটার হিসাবে এখানে নর্মালি কম। সো এই যে পাওয়ারটা জেনারেট হয়ে এখানে আসলো, এটা সার্কিটের মাধ্যমে আসলো। যেহেতু সার্কিটের মাধ্যমে আসলো, সো আমার সার্কিটের সহজ একটা সংজ্ঞা হচ্ছে যে ইলেকট্রিসিটি ফ্লো করার জন্য যে কমপ্লিট পাথ, এই কমপ্লিট পাথটাকে আমি সার্কিট করি। কিচ্ছু না, আমি ইলেকট্রিসিটি জেনারেট করছি, সেই জেনারেটিং ইলেকট্রিসিটিটাকে যদি ফ্লো করাইতে চাই, তাহলে একটা কমপ্লিট পাথ লাগবে। সেই পাথটাকে আমি ধরে একটা সার্কিট, ছোট্ট একটা ইলেকট্রিক সার্কিটের কথা যদি বলি, এটা এখানে ধরে নাও আমি একটা জেনারেটিং স্টেশন এখানে আমার ছিল, আর এটা হচ্ছে আমার ট্রান্সমিশন লাইন, এখানে হচ্ছে আমার লোড ছিল, এখানে আমার লোড ছিল। সো এটা হচ্ছে আমার জেনারেটিং স্টেশন, এখানে হচ্ছে আমার লোড। সো এই যে কারেন্ট, এই তারের ভিতর দিয়ে যাচ্ছে, এই কারেন্ট চলাচলের জন্য যে সম্পূর্ণ পথটা তৈরি হচ্ছে, এই পথটার নাম বলতেছি আমি সার্কিট। যেহেতু এই পথটার নাম সার্কিট, সো এই পথটাকে যখন অ্যানালাইসিস করতে যাব, তখন আমার সার্কিট অ্যানালাইসিস করতে হবে। তখন সার্কিট অ্যানালাইসিস না করলে ওই সার্কিটের ভিতর কি কি ডেটা আছে, সেই ডেটা সম্পর্কে আমি কোনো ধারণাই পাবো। আর ডেটা সম্পর্কে যদি তোমার কোনো ধারণা না থাকে, তাহলে তুমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত নিজেকে করতে পারবে। এই জন্য আমার সার্কিট কোর্সটা পড়াটা এত জরুরি। বুঝাইতে পারছেন কেন আমি সার্কিট কোর্সটা করতে যাচ্ছি? এখন আসি এই সার্কিটের কি কি এলিমেন্টস আছে, বা সার্কিটে কি কি প্যারামিটারস আছে, সার্কিটের প্যারামিটারগুলো সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো এই সিম্পল সার্কিটটা মনে করো আমি এখানে এঁকেছি, এটা হচ্ছে একটা ইলেকট্রনিক সার্কিট এঁকেছি, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল একটা সার্কিট এঁকেছি। তুমি ছিলে না গত ক্লাসে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের বেসিক একটা পার্থক্য বলে দিই। যদি ইলেকট্রিক্যাল সিস্টেম হয়, সেই ইলেকট্রিক্যালের খুব বেশি ইউজ হয় হচ্ছে কন্ডাক্টর, মানে তার জাতীয় জিনিস, কপার হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে। তুমি একটা ফ্যানকে ইলেকট্রিক্যাল ডিভাইস বলতে পারো। যেখানে খুব বেশি কন্ডাক্টর, একটা জেনারেটরকে ইলেকট্রিক্যাল একটা পার্ট বলতে পারো। জেনারেটর নিয়ে যদি পড়াশোনা করো, তাহলে ইলেকট্রিক্যাল নিয়ে তুমি পড়াশোনা করতেছো। আমি বলবো তুমি তখন ইলেকট্রিক্যালের পার্ট নিয়ে পড়াশোনা করতেছো। সো
ইলেকট্রিক্যাল সেই পার্ট যে পার্টে কন্ডাক্টরের ভিতর দিয়ে ইলেকট্রনের আসা যাওয়া বা ফ্লোটাকে তুমি নিয়ে চিন্তা করো, সেই পার্টটা হচ্ছে আমার ইলেকট্রিক্যালের। বুঝাইতে পারলাম? আর ইলেকট্রনিক্সের পার্টটা হচ্ছে যদি দেখো এখানে ট্রানজিস্টর ইউজ হচ্ছে, ট্রানজিস্টর ইউজ হয় সেমিকন্ডাক্টর। এই ট্রানজিস্টর আগে ছিল ভ্যাকুয়াম টিউবের ভিতরে। সো আগের সংজ্ঞাটা ছিল যে একটা ভ্যাকুয়াম টিউব, আমার একটা ট্রানজিস্টর ছিল একটা ঘরের মতো। আগে যে ট্রানজিস্টরটা ছিল ভ্যাকুয়াম টিউব ছিল, এটা অনেক ঘরের মতো বড়। সেই ভ্যাকুয়াম টিউবের ভিতরে ইলেকট্রনটা কিভাবে যাচ্ছে আসছে, ইলেকট্রনের ফ্লোটা কিভাবে কন্ট্রোল করা যায়, সেই পার্টটা যেখানে আলোচনা করা হতো সেটাকে বলা হতো ইলেকট্রনিক্স। এখন তো ভ্যাকুয়াম টিউব উঠে গেছে, ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে আসছে ইলেকট্রনিক্স। এই যে সিম্বলটা এটাকে বলা হয় বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, ট্রানজিস্টর আসছে। সো এই ট্রানজিস্টর খুব বেশি ইউজ হয় হচ্ছে সিলিকন বা সেমিকন্ডাক্টর। সো সেমিকন্ডাক্টরের ভিতরে এখন ইলেকট্রনের ফ্লো বা আসা যাওয়া এইটা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেই পার্টটাকে বলা হয় ইলেকট্রনিক্স। সো এমন সিস্টেম থাকতেই পারে যেখানে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স দুটোই ইউজ হয়, যেমন কন্ট্রোল সিস্টেম হতে পারে, আমাদের লিফটের উদাহরণটা হতে পারে। লিফটের যে কন্ট্রোলিং এর যে পার্টটা আছে সেখানে অনেক বেশি ট্রানজিস্টর ইউজ হয়েছে। লিফটটাকে যে ট্রেনে তুলতেছে সেটা মোটর, সেটা কন্ডাক্টর, সেটা ইলেকট্রিক্যালের পার্ট। সো কম্বিনেশন অফ ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স, ওটা কিন্তু দুটার কম্বিনেশনই হবে। আর যদি শুধু মাইক্রো প্রসেসর নিয়ে আমি কথা বলি, যেখানে সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে মসফেট বা ফেট, তো সেটা হচ্ছে পিওরলি ইলেকট্রনিক্সের পার্ট। ইলেকট্রিক্যাল যে নাই তা না, কিন্তু একদম অল্প। সো তোমার ডিগ্রিটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। তোমাকে এই দুইটা পার্টই একসাথে করানো হবে, ইলেকট্রনিক্সও করানো হবে, ইলেকট্রিক্যালও করানো হবে। ইলেকট্রিক্যাল যখন পড়াবো তখন অধিকাংশই দেখবা যে মোটর, জেনারেটর, ট্রান্সফরমার, ট্রান্সমিশন লাইন নিয়ে কথা বলতেছি। আর যখনই ইলেকট্রনিক্সে চলে যাবো তখন দেখবা যে আমার ডায়োড পড়াচ্ছে, বিজেটি পড়াচ্ছে, মসফেট পড়ছে, এই সমস্ত জিনিস পড়াবো। ছোট ছোট কম্পোনেন্ট যেগুলো আমি সার্কিট আইসির ভিতরে পাই। বুঝতে পারলো? এটা হচ্ছে তোমার ডিগ্রি ইস্যুটা ছিল। গতদিন মনে এটা নিয়ে অনেক কথা বলছিল। আর আমাদের কিন্তু একটা কোর্স আউটলাইন আছে, কোর্স আউটলাইনটা আজকে আমি অনলাইনে দিয়ে দিই। আর কালকে তোমাদের ল্যাপটপে মাস্ট অবশ্যই ল্যাপটপ। সো আমি একটা সিম্পল সার্কিটের কথা আমি এখানে বলি, ওই সার্কিটটা এখানে দেখাচ্ছিলাম। একটা সোর্স আছে, জেনারেটিং স্টেশন, এই সোর্সটাকে আমি নাম দিয়েছি এই জেনারেটিং স্টেশন। একটা সুইচ আছে যেখান থেকে আমি ফ্লোটাকে কন্ট্রোল করতে পারি, একটা বাল্ব আছে। সো এখান থেকে যদি আমি সুইচটা অন করি, এখান দিয়ে কারেন্টটা ফ্লো করবে, কারেন্টটা ফ্লো করবে, তাই তো? এখন এইখানে কি কি প্যারামিটারস আছে সেইটাকে আমি নাম লিখি, এখানে কি কি প্যারামিটারস আছে। সো এই যে সোর্স, এই সোর্সের অবশ্যই একটা ভোল্টেজ আছে। তোমার কি মনে হয়? ভোল্টেজ না থাকলে তো সে ইলেকট্রনটাকে ধাক্কা দিতে পারতো না। সো এর একটা ইলেকট্রিক্যাল প্যারামিটার, ইলেকট্রিক্যাল প্যারামিটার ইলেকট্রিক্যাল প্যারামিটারের ভিতরে আমার প্রথমে আসলো ভোল্টেজ। সার্কিটের প্যারামিটারসের ভিতরে আমার প্রথমে আসলো ভোল্টেজ। এখানে আর কি প্যারামিটার থাকতে পারে ভোল্টেজ পাবে? অ্যাম্পিয়ার। দ্যাটস এ গুড আনসার। শুরুতে বলবো গুড আনসার। অ্যাম্পিয়ার কিসের একক? কারেন্টের। সো এখানে যদি ভোল্টেজ থাকে আর সার্কিটটা যেহেতু কমপ্লিট হবে, সেক্ষেত্রে এখানে একটা কারেন্ট পাবে। সো এখানে একটা প্যারামিটার থাকতে পারে, কারেন্ট থাকতে পারে। সো এখানে একটা প্যারামিটার কারেন্ট। সো কারেন্ট পেলাম, সো ভোল্টেজ পেলাম, কারেন্ট পেলাম। তোমার বাসাবাড়ির কথা দিলাম, ধারণ এখন দিব। তুমি যখন লোড একটা সকেট দেখো, সেই সকেটে অবশ্যই একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি আছে। তুমি যখনই লাইনটা দাও সে বিদ্যুৎটা নেয়, তাই না? সো সেখানে আমার একটা প্যারামিটার হলো ভোল্টেজ অবশ্যই আছে। সার্কিট মানে সেখানে একটা ভোল্টেজ আছে, সেখানে একটা যদি সার্কিট কমপ্লিট থাকে তাহলে একটা কারেন্ট অবশ্যই আছে। যদি কারেন্ট এবং ভোল্টেজ থাকে সেখানে অবশ্যই পাওয়ার ডিসিপেট হচ্ছে। মানে তুমি একটা ফোনকে যদি চার্জ দাও, সে ফোনটা একটা পাওয়ার নিচ্ছে, তার মানে ওই সার্কিটে পাওয়ারের একটা কনসেপ্ট আছে। সার্কিটে পাওয়ারের একটা কনসেপ্ট আছে, ঠিক আছে? ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার। আচ্ছা, পাওয়ার যদি থাকে, এই পাওয়ারটা যদি আমি পাওয়ার হিসাব করি প্রতি সেকেন্ডে, 10 মিনিট ধরে যদি আমি পাওয়ারটা নেই, তাহলে সেটাকে বলবো আমি এনার্জি। এনার্জিকে জুল দ্বারা প্রকাশ করে। জুল এবং ওয়াটের মধ্যে বেসিক পার্থক্য আছে, একটু পরে আমি বুঝাবো। ওকে, সো পাওয়ার এবং এনার্জি। সো এই কয়টা বেসিক ফিজিক্যাল প্যারামিটার না, যেটা তুমি চোখে দেখতে পারো। আমি বললাম এই কয়টা প্যারামিটার কথা, আরো অনেক প্যারামিটার আছে, একটু পরে দেবো, এক এক করে আসি আর। ওকে,
যেগুলো তুমি চোখে দেখতে পারো না ইলেকট্রিক্যাল প্যারামিটার এইগুলো আছে, সেটা হচ্ছে ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার এবং এনার্জি। সো সার্কিট অ্যানালাইসিস করতে গেলে তোমার এই কয়টা জিনিস সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। কারণ তোমাকে বললো কারেন্ট বের করো, কিভাবে বের করবে? বের করতে একটু পাইতে বের করতে হবে। কারেন্ট সম্পর্কে যদি ধারণাই না থাকে কারেন্ট তুমি বের করতে পারবে না। সো কারেন্টের সম্পর্কে আমার বেসিক ধারণা দিতে হবে, কারেন্ট জিনিসটা কি। সো এই সার্কিটের যে কয়টা প্যারামিটার আমি এখানে দেখলাম, ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার এবং এনার্জি। এরপরে আরো কিছু কিছু আছে, সেটা পরে একবার ফিজিক্যাল প্যারামিটার পরে একবার এরপরে পড়া। ওকে, এখন আসি প্রথমে আসি কারেন্টের কথা। কারেন্ট বলতে তুমি কি বোঝো? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কারেন্ট? হোয়াট ইজ কারেন্ট? ফ্লো এর যে অপশনটা আছে, চার্জের ফ্লোর যে কথাটা রিলেটেড, মানে চার্জের ফ্লো হওয়ার যদি কোনো ইস্যু থাকে সেখানে একটা কারেন্টের কথা বলি। কারেন্টের কয়েক ধরনের বাংলা হতে পারে। কারেন্টের যদি আমি একদম বেসিক বাংলা করি সেটা হচ্ছে স্রোত। কারেন্ট মানে হচ্ছে স্রোত। এটা সমুদ্রের স্রোত হতে পারে, নদীর স্রোত হতে পারে, যে কোনো স্রোতই হতে পারে। কিন্তু এখানে কারেন্ট বলতে আমি বোঝাবো ইলেকট্রনের স্রোত, ইলেকট্রনের স্রোত। ওকে, সো কারেন্টের বেসিক সংজ্ঞা হচ্ছে প্রতি টাইম রেট অফ চেঞ্জ অফ চার্জ, প্রতি একক সময়ে যে পরিমাণ চার্জ ফ্লো হয় সেটাকে আমি কারেন্ট বলি। প্রতি একক সময় বা প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জের ফ্লো হচ্ছে সেটাকে আমি বলি কারেন্ট, আর কিচ্ছু না। কারেন্ট মানে হচ্ছে এটার ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে কিছু পরিমাণ ইলেকট্রন দৌড়ায় চলে যাচ্ছে, কিছু পরিমাণ ইলেকট্রন দৌড়ায় চলে যাচ্ছে, এর জন্য এটাকে আমি কারেন্ট বলতেছি। যেহেতু ইলেকট্রনের স্রোত যাচ্ছে প্রতি সেকেন্ডে, এই জন্য এর নামটা বলছে কারেন্ট। তুমি এটাকে ইলেকট্রিক্যাল কারেন্টও বলতে পারো। ওকে, এখন এই ইলেকট্রনের ফ্লো হওয়ার জন্য কারেন্টটা পাচ্ছি, তাহলে সেই ইলেকট্রনটা কি, ইলেকট্রনের কি এমন শক্তি আছে যেটা ফ্লো হলে কারেন্টটা আসে, তাই না? সো ইলেকট্রনের একটা বৈশিষ্ট্য আছে, তার চার্জ আছে। সো চার্জের ফ্লোটাকে যখন আমি কারেন্ট বলতেছি, সো চার্জ সম্পর্কে আমার বেসিক ধারণা পেতে হবে, চার্জ জিনিসটা কি। সো কারেন্টের সময় প্রথমে আসি, এখানে এই জিনিসটা একটু বোঝাই দিয়ে যাই। I equal to Q by T, এটাকে আমি বড় হাতে লিখতে পারি। I equal to, আমি নরমালি ডিসি কারেন্টকে ক্যাপিটাল I দিয়ে প্রকাশ করি। ডিসি কারেন্ট মাথায় রাখবে, এই সিম্বলগুলো তুমি ভবিষ্যতে কাজে রাখবে। I equal to, আর চার্জকে আমি নরমালি বড় হাতের Q অথবা ছোট হাতের Q দিয়ে, অথবা ছোট হাতের Q দিয়ে প্রকাশ করি। তুমি বড় হাতের Q দিয়েও প্রকাশ করতে পারো, ছোট হাতের Q দিয়েও প্রকাশ করতে পারো। সো কারেন্টের সহজ মোদ্দা কথা হচ্ছে Q by T is কারেন্ট, Q by T is কারেন্ট। আর এই চার্জের একটা একক আছে, চার্জের একক হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়েছো, কুলম্বস ল পড়েছো। চার্জের একক হচ্ছে কুলম্ব, আর টাইমের একক হচ্ছে সেকেন্ড। সো কুলম্ব পার সেকেন্ড ইজ অ্যাম্পিয়ার। এটাকে একটা নাম দেওয়া হয়েছে, কুলম্ব পার সেকেন্ড নয়, সেটা একটা নতুন নাম দিলাম, অ্যাম্পিয়ার। সো 1 অ্যাম্পিয়ার কারেন্ট বলতে কি বোঝো সেই সংখ্যাটা এখান থেকে আমি পাবো, যে 1 কুলম্ব চার্জ যদি 1 সেকেন্ডে প্রবাহিত হয় তাহলে সেটাকে আমি বলি 1 অ্যাম্পিয়ার কারেন্ট। এখানে এই সংখ্যাটার ভিতরে আরেকটা কথা আসতে পারে, যে একটা নির্দিষ্ট একটা পার্টিকুলার কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়ার ভিতর দিয়ে যদি প্রতি 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তাহলে সেটাকে আমি 1 অ্যাম্পিয়ার কারেন্ট বলি। এর সহজে মনে রাখার জন্য কুলম্ব পার সেকেন্ড, 1 অ্যাম্পিয়ার বলতে বোঝায় 1 কুলম্ব যদি 1 সেকেন্ডে প্রবাহিত হয় তাহলে 1 অ্যাম্পিয়ার। স্যার সহজ হিসাব, এত কিছু মাথায় রাখার দরকার নেই, বুঝতে পারছি? যে 1 কুলম্ব চার্জ যদি 1 সেকেন্ডে প্রবাহিত হয় তাকে আমি 1 অ্যাম্পিয়ার বলি। অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের এসআই ইউনিট। এটা মিলি অ্যাম্পিয়ার হতে পারে, তাহলে 1000 গুণ ছোট। এটা কিলো অ্যাম্পিয়ার হতে পারে, তাহলে 1000 গুণ বড়। আবার মেগা অ্যাম্পিয়ার হতে পারে, ন্যানো মাইক্রো অ্যাম্পিয়ার হতে পারে, পিকো অ্যাম্পিয়ার হতে পারে। এগুলো আমার হিসাবের সুবিধার জন্য যখন যেটা প্রয়োজন তখন সেটা আমি করব। ওকে, সো কুলম্ব পার সেকেন্ড ইজ অ্যাম্পিয়ার, এখানে লেখাই আছে। আরেকটা জিনিস কনভেনশনাল হচ্ছে, যদি একটা কন্ডাক্টরের এদিক দিয়ে ইলেকট্রনটা যায়, এটা একটা অ্যাজাম্পশন ছিল বিজ্ঞানীদের, যে ইলেকট্রনটা যদি এদিকে যায় কারেন্টটা সবসময় উল্টা দিকে লড়তে হবে। কারণ তারা কি হিসেবে দেখিয়েছিল, তারা দেখাচ্ছিল যে পজিটিভ চার্জ যেদিকে যাবে ইলেকট্রনটা কারেন্টটা সবসময় সেদিকেই প্রবাহিত হবে।
সো যদি ইলেকট্রন এদিকে যায় আমি ধরে নিতে পারি পজিটিভ চার্জ এদিকে যাচ্ছে, কারণ উল্টা দিকে যাওয়া স্বাভাবিক। সো কারেন্টের ডিরেকশন হবে ইলেকট্রনের ডিরেকশনে উল্টা। সো অনেকেই তোমাদের কোশ্চেন করতে পারে যে কারেন্টের ডিরেকশন ইলেকট্রনের ডিরেকশনে কোন দিকে হবে? অবশ্যই অপোজিট হবে। কারেন্ট যেদিকে যাবে ইলেকট্রনটা উল্টা দিকে যাবে। ওকে ডান। আর একটা বেসিক জিনিস তোমার মনে আছে কিনা একটু বলি। ধরো আমার একটা বল আছে, মেটাল বল আছে, আমি বললাম এটাকে তুমি পজিটিভলি চার্জ করো একবার, আবার বললাম এটাকে তুমি নেগেটিভলি চার্জ করো একবার। সেক্ষেত্রে তোমার কি করা উচিত বলে তুমি মনে করো? আমি প্রসেসের কথা বলছি না, তুমি ভিতরের কি চেঞ্জ আনতে হবে সেই কথাটা আমাকে বলো। একটা মেটাল বল আছে, সেই মেটাল বলকে একবার পজিটিভলি চার্জ করবো, একবার নেগেটিভলি চার্জ করবো। ইলেকট্রনকে সরাই দেয় তাহলে পজিটিভ চার্জ হবে। ইলেকট্রনকে সরাই দিলে পজিটিভলি চার্জ হবে, ইলেকট্রনকে যদি আমি ঢুকাই দিই তাহলে নেগেটিভলি চার্জ হবে। কেন? এর কারণ হচ্ছে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ আর প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। সো আমার এই মেটালের ভিতরে সেম নাম্বার অফ ইলেকট্রনস এন্ড প্রোটনস আছে, যার জন্য একটা পজিটিভ একটা নেগেটিভ দুটোই ভ্যালু আছে। সো একটা অপরটাকে ক্যান্সেল আউট হয়ে যায়। স্যার আমি প্রোটন কেন অ্যাড করতেছি না? ওয়াই ইফ আই আস্ক ইউ? একটা বলার জন্য প্রোটন তো সীমাবদ্ধতার ভিতরে থাকে না, প্রোটন তো এক্সট্রা অ্যাড করা যায়। কেন অ্যাড করা যাবে? ওয়াই না? ইলেকট্রন অ্যাড করা যাবে, প্রোটন কেন অ্যাড করা যাচ্ছে না? প্রোটন অ্যাড করলে তো পদার্থটাই চেঞ্জ হয়ে যাবে। প্রোটন তো একটা পদার্থের নির্দিষ্ট অনুযায়ী না। আর কি কারণ? চেঞ্জ করলাম, সমস্যা নেই, পদার্থের বৈশিষ্ট্য চেঞ্জ চেঞ্জটা তো বাইরে থাকে। বাইরে থাকে, প্রোটনে এক্সট্রা ইলেকট্রন অ্যাড করা যায়, কিন্তু এক্সট্রা প্রোটন অ্যাড করা যায় না। কেন জানেন? কখন তো প্রোটনটা, তুমি যে কথাটা বলছো কথাটা মানে অ্যাবসলিউটলি রাইট, যে প্রোটনটা থাকে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে, এবং নিউক্লিয়াসকে ভেঙে যদি আমার প্রোটন অ্যাড করতে হয়, যে পরিমাণ এনার্জি আমাকে দিতে হবে তার থেকে খুব কম সহজে ইলেকট্রন অ্যাড বা আমি সরাই নিতে পারি। খুব সহজে ইলেকট্রনকে ঘষলে হয়তো সরে যেতে পারে, কারণ আউটার শেলে যে ইলেকট্রনগুলো আছে খুব লুজলি বাউন্ড। যেহেতু খুব মানে লুজলি বাউন্ড, আমি ওটা ঘষা দিলেই বা কোনো একটা হিট করলেই বা কোনো একটা ট্রিটমেন্ট করলে সেটা সরে যেতে পারে, আমরা খুব সহজে অ্যাডও করতে পারি, এনার্জিটা কম লাগে। ইলেকট্রন অ্যাড বা সরাই নেওয়ার জন্য সবসময় এনার্জি কম লাগে, এই জন্য কখনো আমি প্রোটন অ্যাড করি না। এবং প্রোটন অ্যাড করতে গেলে অবভিয়াসলি তোমার মেটালের বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখন আসো এই কারেন্ট দুই প্রকার। একটাকে বলি হচ্ছে এসি কারেন্ট। এসি কারেন্ট মানে হচ্ছে এসি না, এটা হচ্ছে এয়ার কন্ডিশন। এসি মানে হচ্ছে এয়ার কন্ডিশন, এই এয়ার কন্ডিশনটাকে ঠিক রাখতেছে। আর এই এসিটাকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেট মানে হচ্ছে যে চেঞ্জ হয়, আর ডিসি মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট। ওকে, আমরা ব্যাটারি থেকে যে কারেন্ট পাই, আমরা সোলার প্যানেল থেকে যে কারেন্টটা পাই, এটাকে ডিসি কারেন্ট বলে। ঠিক আছে, ডিসি জেনারেটর আছে, সেখান থেকে ডিসি কারেন্ট। ওকে, ডিসি মানে হচ্ছে যদি আমি একটা গ্রাফ তৈরি করার চেষ্টা করি, যেদিকে এখান থেকে টাইম থাকবে, এদিকে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড বা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা থাকবে, আর ওয়াই অ্যাক্সিসে যদি কারেন্টের কথা চিন্তা করি, এখানে যদিও ভোল্টেজ লেখা আছে আমি কারেন্ট দিয়ে বলি, এখানে যদি কারেন্ট থাকে ওয়াই অ্যাক্সিসে কারেন্ট, এক্স অ্যাক্সিসে হচ্ছে টাইম, তাহলে সময়ের সাথে সাথে যদি এই কারেন্টের ভ্যালুটার কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলে হচ্ছে ডিসি। ডিসি কারেন্ট বলতে পারে, ডিসি কারেন্ট। আর যদি ভোল্টেজ হয় ডিসি ভোল্টেজ। যদি ভোল্টেজ সময়ের সাথে সাথে চেঞ্জ না হয় সেটাকে বলে ডিসি ভোল্টেজ। সো গ্রাফটাও ফিক্সড, একদম স্ট্রেট লাইন, যা যাচ্ছে তো যাচ্ছে। ওকে, সময়ের সাথে সাথে কোনো চেঞ্জ নেই। যদি আমি ডিফারেন্সিয়েট করি, কত পাবো? ডিভি বাই ডিটি যদি করি, এখানে ভোল্টেজের চেঞ্জ কত? এখানে অফকোর্স ডিসি তে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, ডিভি বাই ডিটি ইকুয়াল টু 0 হবে, বা ডিআই বাই ডিটি যদি করো, অবশ্যই যদি ডিসি কারেন্ট বা ভোল্টেজ হয় সেটাকে ডিফারেন্সিয়েশন করলে অবশ্যই সেটা মাস্ট 0 হবে, কারণ তো কোনো চেঞ্জ নেই। চেঞ্জ যেহেতু নাই, কিভাবে 0 হয় তাও একটু দেখি। চেঞ্জ যেহেতু নাই, সো প্রথমে ধরে নিয়ে আসলাম 5 ভোল্ট, আমি তখন টাইম ছিল হচ্ছে টি ছিল হচ্ছে 1 মিনিট। ওকে, এখন ধরলাম টি 5 মিনিটে কি অবস্থা? 5 মিনিটে 5 ভোল্টই আছে। সো এখন ডিফারেন্সিয়েশন মানে কি? দুটোর পার্থক্য, ডিভি দুটোর পার্থক্য কত? 5 - 5 0। এখানে ডিটি পার্থক্য হচ্ছে 5 - 1, সো 0/4, এটা হচ্ছে 0। সো ডিসি কে
ডিফারেন্সিয়েশন করলে সবসময় সেটা জিরো আউটপুট দিবে। আর এসি হচ্ছে সময়ের সাথে সাথে যার মান এবং দিকে পরিবর্তন। দেখো এই এই ভ্যালুটা আস্তে আস্তে এখানে বাড়তেছে, এর দিকটা এদিকে ছিল, আস্তে আস্তে এদিকে কমতেছে। এটা পজিটিভ দিক হলে এটা হচ্ছে নেগেটিভ দিক, কারণ ইলেকট্রনটা যদি এদিকে যাচ্ছিল তাহলে কিন্তু এখন কোনটা দিকে যাচ্ছে, এখানে ইলেকট্রনটা এখানে অল্প যাচ্ছে অল্প যাচ্ছে, বেশি যাচ্ছে বেশি যাচ্ছে, একটা সার্টেন কিন্তু ম্যাক্সিমাম, তারপরে কি আবার কম যাবে জিরো হবে, পরবর্তী দিকে এই ইলেকট্রনের ডিরেকশনটাই উল্টো অপোজিট হয়ে যাবে। সো সময়ের সাথে সাথে যার ভ্যালু এবং ডিরেকশন চেঞ্জ হচ্ছে সেটাকে আমি বলতে যাচ্ছি হচ্ছে এসি কারেন্ট বা এসি ভোল্টেজ। এসি ভোল্টেজের পার্থক্য বোঝা গেল। এটাকে ডিফারেন্সিয়েট করলে জিরো আসার পসিবিলিটি কম, কিছু কিছু ক্ষেত্রে জিরো আসবে, কিন্তু সব সময় নন জিরো ভ্যালু পাওয়া যাবে। এসি কে ডিফারেন্সিয়েট করলে নন জিরো ভ্যালু পাওয়া যাবে। ওকে, এটাকে সাইনোসয়েডালও বলা হয়, সাইনোসয়েডালও বলা হয়, সাইনের মতো দেখতে। এখন আসি কারেন্টের প্রথম যে কথাটা বলে দিয়েছিলাম, কারেন্ট চলছে হচ্ছে ইলেকট্রনের ফ্লোর জন্য, মানে কারেন্ট বলতেছে ইলেকট্রনের যদি ফ্লো হয় বা চার্জের যদি ফ্লো হয় তাহলে কারেন্ট বলে। তাহলে চার্জ জিনিসটা যেটা ফ্লো হচ্ছে, চার্জকে কে ফ্লো করাচ্ছে সেটা আমি পরে আসছি। চার্জের প্রপার্টিটা একটু বুঝে নিন। দেখো আমি এখন শুধু তোমাকে প্রপার্টি বোঝাচ্ছি, এখানে এমন কোনো কিছু নাই, এখানে রকেট সায়েন্সের কোনো কিছু, জাস্ট তোমার মাথায় ঢোকানোর চেষ্টা করতেছি যে এর বেসিক জিনিসটা কি। প্রথমে বলছে কারেন্ট, কারেন্ট হচ্ছে চার্জের ফ্লো, তাহলে চার্জের জিনিসটা কি সেটাও আমাকে জানতে হবে। তো চার্জ জিনিসটা কি? চার্জ হচ্ছে বস্তুর, একটা বস্তু যদি অ্যাটমিক লেভেল, পরমাণু লেভেলে যদি চলে যায় তাহলে ওর ভিতরে এক ধরনের মৌলিক বৈশিষ্ট্য পাওয়া যায়। চার্জ ইজ দ্য ফান্ডামেন্টাল প্রপার্টি অফ এ মেটাল। এ দিয়ে কিচ্ছু বোঝা গেল না, প্রথম কথা এ দিয়ে কিচ্ছু বোঝা গেল না। একটা বস্তুর মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে চার্জ, তার মৌলিক যে বৈশিষ্ট্যগুলোর ভিতরে আছে সেই মৌলিক বৈশিষ্ট্য চার্জ হচ্ছে একটা বৈশিষ্ট্য। আমি সংক্ষেপে এটা বললাম, কিন্তু এটা যদি আরো ডিপলি বলি, এখন যদি সে চার্জ হয়, যদি চার্জের বৈশিষ্ট্য তার ভিতরে থাকে, তাহলে এই চার্জটাকে যদি কোনো কারণে আমি ইলেকট্রিক ফিল্ড অথবা কোনো কারণে ম্যাগনেটিক ফিল্ডের কাছে নেই, তাহলে ইট উইল এক্সপেরিয়েন্স এ ফোর্স, এটা এক ধরনের ফোর্স এক্সপেরিয়েন্স করবে। এখন বোঝা যাচ্ছে চার্জের বৈশিষ্ট্য হলে সে ইলেকট্রিক ফিল্ডের কাছে গেলেই সে এক ধরনের ফোর্স এক্সপেরিয়েন্স করবে, ম্যাগনেটিক ফিল্ডের কাছে গেলেই সে এক ধরনের ফোর্স এক্সপেরিয়েন্স করবে। এবং এটা অবশ্যই একই সাথে বস্তুর একটা ফান্ডামেন্টাল প্রপার্টি। যেহেতু বস্তু ফান্ডামেন্টাল প্রপার্টি, এই প্রপার্টিটাই হচ্ছে আমি ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডের কাছে গেলে সে এক ধরনের চাপ ফিল করবে, তাই না? সো পজিটিভ চার্জের ক্ষেত্রে আবার একটা, এখানে চার্জ, পৃথিবীতে মোট চার্জের পরিমাণ নির্দিষ্ট, তুমি চাইলে এটাকে সৃষ্টিও করতে পারবে না, ধ্বংসও করতে পারবে না, অনলি ইউ ক্যান ট্রান্সফার ইট। এক বস্তু থেকে অন্য বস্তুতে বা এই বস্তু থেকে ওখানে সরাই ফেলতে পারবে, কিন্তু কোনো দিনও এই মহাবিশ্বের মোট চার্জের পরিমাণ নির্দিষ্ট, তুমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবে না। শক্তির সংরক্ষণশীল নীতির মতো এটাকে অনলি ট্রান্সফার করা হয়। চার্জের একক কুলম্ব দিয়ে প্রকাশ করা হচ্ছে। চার্জের সিম্বল হচ্ছে কিউ অথবা ক্যাপিটাল কিউ অথবা স্মল কিউ। বুঝা গেল? এই যে কুলম্ব, একটা আমাদের বিজ্ঞানী ছিলেন কুলম্বস ল, তাকে ডেডিকেটেড করে এই নামটা দেওয়া হয়েছে। আসলে নাম যেহেতু দিতে হবে, যাতে আমি চিনি তোমার নামটা কেন অমুক রাখা হয়েছে, তোমাকে যাতে চিনা যায়, এই জন্য চার্জের একক কুলম্ব রাখা হয়েছিল, তার সম্মানার্থে সি দ্বারা প্রকাশ করা। একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। এটা তো মুখস্থ জিনিস, তোমার মাথায় একটা কোশ্চেন কি আসা উচিত? কি কোশ্চেন আসা উচিত? স্যার এটা নেগেটিভ, হোয়াট ডাজ ইট মিন? ইলেকট্রন চার্জ why নেগেটিভ? why নেগেটিভ? তুমি একটা জিনিস আমাকে বলো, পজিটিভ কারেন্ট আর নেগেটিভ কারেন্ট বলতে তুমি কি বোঝো? তুমি যদি এখনো কিছু জানো না, ধারণা আমাকে দিলে আমি খুশি। নিউট্রনের কারেন্টটাকে পজিটিভ চার্জ ধরা। তোমাকে আমি যদি একটা জিনিস বলি যে তুমি যদি এদিকে যাও তাহলে তোমাকে পজিটিভ বলবো, যদি উল্টা দিকে যাও তোমাকে নেগেটিভ বলবো।
সোজা হিসাব রেফারেন্স ভ্যালু আমি প্রথমে ধরে নিচ্ছি এটা যদি এদিকে যায় এটা পজিটিভ, যদি উল্টা দিকে যায় এটা নেগেটিভ। আমি রেফারেন্স ধরেছি প্রোটনকে, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, এর চার্জ নেগেটিভ বলতে বোঝানো হচ্ছে যে এই ভদ্রলোক যদি ইলেকট্রিক ফিল্ডে আমি রাখি তাহলে সে প্রোটনের উল্টা দিকে যায়, মানে ইলেকট্রিক ফিল্ড যেদিকে তার উল্টা দিকে যায়, যেহেতু উল্টা দিকে যায় তার জন্য চার্জের নাম দিয়েছি আমি নেগেটিভ চার্জ। এছাড়া আর কিচ্ছু মিন করে না, এছাড়া এর ফিজিক্যাল মিনিং আর কিচ্ছু নাই। তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যেখানে পজিটিভ নেগেটিভ দেখবা সেখানে ধরে নিতে হবে এর ডিরেকশনের সাইন, এর ডিরেকশনের কোনো চেঞ্জ আছে। সো এই নেগেটিভ চার্জ দিয়ে বোঝাতে যাচ্ছি একে যদি ইলেকট্রিক ফিল্ডে আমি রাখি তাহলে ইলেকট্রিক ফিল্ড দিকে যেদিকে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড সেদিকে যাবে, মানে আলো ধরো এইদিকে আমি এই দিক থেকে মারছি এদিক থেকে এদিকে যাচ্ছে, এই ইলেকট্রন ভদ্রলোক এদিক থেকে এদিকে যাওয়ার কথা, তোকে আমি সোর্সে এদিকে তুমি এদিকে যাবে, ওদিকে না দিয়ে উল্টা দিকে, যেহেতু উল্টা দিকে যায় পাশে একটা নেগেটিভ সাইন দিয়ে দিয়েছে। আর প্রোটন যেটা আছে এই ইলেকট্রিক ফিল্ড যেদিকে যাবে ইলেকট্রিক ফিল্ডের দিকেই যাবে, এই জন্য একটা পজিটিভ সাইন এটা নেগেটিভ সাইন। প্রতিটা জিনিসেরই একটা এক্সপ্লেনেশন আছে, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। পড়ার আগে একটু চিন্তা করতে হবে যে এই জিনিসটা কেন এখানে বলা হচ্ছে। খুঁটিনাটি যখন তুমি একটু বেসিক ধারণা পেয়ে যাবে তখন তোমার জন্য ভাইবা ও ফেস করাটা অনেক ইজি হয়ে যাবে, কারণ ভাইবাটা ফেস করা খুবই জরুরি, তাই না? এখান দিয়ে চার্জের একটা বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে ফান্ডামেন্টাল প্রপার্টি। যদি তুমি পজিটিভ নেগেটিভ চার্জ পাশাপাশি রাখো সেটা কি আমার এখানে কভার করছে কিন্তু খেয়াল করি না, ও আচ্ছা কভার করছে। যদি একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ রাখো তাহলে তারা একে অপরকে অ্যাট্রাক্ট করবে। দুটো বেলুনকে যদি পাশে রাখো, এটাকে বসে পজিটিভ বানাইছো এটাকে বসে নেগেটিভ বানাইছো, যদি এখানে রেখে দাও ওরা একদম কাছে চলে আসবে, জোড়া লেগে যাবে, ঠিক আছে? পারমাণবিক অ্যাট্রাক্ট করবে। আর দুটো যদি পজিটিভ হয় তাহলে যতই কাছে যাওয়ার চেষ্টা করো রিপেল করার চেষ্টা করো, মানে তাকে ধাক্কা দিয়ে এক্সট্রা ফোর্স দিয়ে। এখন এই কনসেপ্টে আমি যাবো না এখন যে ইলেকট্রিক ফিল্ডের কথা। যদি একটা পজিটিভ চার্জ স্থির অবস্থায় বসে থাকে তাহলে তার আশেপাশে, এটা তো ফান্ডামেন্টাল প্রপার্টি, আশেপাশে এক ধরনের ইনফ্লুয়েন্সিং এরিয়া তৈরি করে। একটা পজিটিভ চার্জ এখানে বসে আছে, যে বসে আছে যে জানান দেয় যে আমি কিন্তু এখানে বসে আছি, জানান দেয় কিভাবে? এক ধরনের শক্তি বিস্তার করে সে। এটা কিভাবে বিস্তার করে? ভগবান ঈশ্বর, তার ভিতরে এক ধরনের প্রপার্টি দেয়া আছে, গড গিফটেড প্রপার্টি দেয়া আছে। যদি সে এখানে বসে থাকে সে চারপাশে একটা ইনফ্লুয়েন্সিং এরিয়া তৈরি করে, এটা স্থির অবস্থায়, সেটাকে আমি ইলেকট্রিক ফিল্ড বলি। চার্জের ইলেকট্রিক ফিল্ড বলি। চার্জ যদি স্থির অবস্থায় থাকে তার চারপাশে যে ইনফ্লুয়েন্সিং এরিয়া তৈরি করে সেটাকে আমি ইলেকট্রিক ফিল্ড বলি, ঠিক আছে? কিন্তু এই চার্জটা যখন মুভিং পজিশনে থাকে তখন সেটাকে আমি ম্যাগনেটিক ফিল্ড বলি। ম্যাগনেট, সো ম্যাগনেট বলতে যা বোঝো তার ভিতরে ইলেকট্রনগুলো দৌড়াদৌড়ি করে সবসময়। আর যদি ইলেকট্রিক ফিল্ড থাকে সেখানে চার্জটা স্থির অবস্থায় আছে। একটা ভোল্টেজ যদি তৈরি করি, পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করি, পোটেনশিয়াল ডিফারেন্সের এই দুই মাথায় যদি তারকে আমি কানেক্ট করে দিই, এখানে পজিটিভ প্লেট এখানে নেগেটিভ প্লেট, তাহলে এটা স্থির অবস্থায় আছে, তো সো এটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে পজিটিভ থেকে নেগেটিভ। এবং বলা হচ্ছে পজিটিভ চার্জের ক্ষেত্রে সবসময় ইলেকট্রিক ফিল্ডটা মনে হয় বাইরের দিকে বের হয়ে যাচ্ছে, বাইরের দিকে বের হয়ে যাচ্ছে এমন মনে হয়, সরাই দিচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটা সরাই দিচ্ছে। আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে সবসময় ইনওয়ার্ড মনে হয় ভিতরের দিকে ঢুকছে। এটা এক্সপেরিমেন্টাল বেসড। সো একটা পজিটিভ চার্জকে যখন এ পাশে রাখো, নেগেটিভ চার্জকে যখন এ পাশে রাখো, তখন দেখো এর ডিরেকশন আর এর ডিরেকশন মিলে যায়, মানে এর ডিরেকশন উল্টা দিকে হয়ে যায়। সো দেখো একই অ্যালাইনমেন্টে চলে আসে, তখন একে অপরকে টান দেয়। কারণ এ চাচ্ছে সরাই দিতে আর যাচ্ছে ভিতরে ঢুকতে, এ চাচ্ছে বের হতে আর এ চাচ্ছে ভিতরে ঢুকতে, তাহলে তো টান দিবে। আর যদি পজিটিভ পজিটিভ রাখি, এখানে একটা পজিটিভ রাখি, দেখো একটা অপরটার উল্টা দিকে যদি এরকম রাখি, এর ডিরেকশন কিন্তু একই দিকে, বের হওয়ার দিকে। কিন্তু যদি একই মাথায় আনি তাহলে এ যাচ্ছে এদিকে, এ যাচ্ছে এদিকে, দুইটা ভেক্টর যখন একে অপরকে সংঘর্ষ করবে তখন সেটা ধাক্কা দিবে, একটা ফোর্স। সো কখনোই অ্যাট্রাক্ট করবে না। এটা চার্জের বৈশিষ্ট্য।
সো এত সময় ধরে তোমাকে আমি বোঝানোর চেষ্টা করলাম কারেন্ট কি, কারেন্ট হচ্ছে আমার চার্জের ফ্লো। চার্জ কি, চার্জ হচ্ছে বস্তুর ফান্ডামেন্টাল প্রপার্টি। যদি আমি চার্জকে একটা ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ডে রাখি, এক ধরনের ফোর্স এক্সপিরিয়েন্স করে, এই জন্য এটাকে নাম দিয়েছি চার্জ। আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। আর যদি পজিটিভ চার্জ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আউটওয়ার্ড, বের হয়ে যাচ্ছে, নেগেটিভ চার্জ হলে ইনওয়ার্ড। কারেন্ট সম্পর্কে একটা বেসিক কি ধারণা পাওয়া গেছে? কারেন্টকে অ্যাম্পিয়ারে, এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ারে। যদি খুব ছোট কারেন্ট হয় তাহলে মিলি অ্যাম্পিয়ারে আমি যেমন মোবাইলের ব্যাটারি, এটা কিন্তু মোবাইলের ব্যাটারি মনে করো যে 4500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার, এটা বললাম। আমি যদি বলতাম 4.5 অ্যাম্পিয়ার আওয়ার, শুনতে মনে হচ্ছে সংখ্যাটা ছোট। অনেক সময় কিন্তু সাইকোলজিক্যাল কিছু ইস্যু আছে, কোম্পানি দেখাচ্ছে 4500 মিলি অ্যাম্পিয়ার, অনেক বেশি। 4.5 অ্যাম্পিয়ার কম, যে বোঝে না তার জন্য এটা কম, কিন্তু যে বোঝে এটা ঠিকই আছে, সেম। রেটিং গুলো অনেক সময় ইঞ্জিনিয়ার এরকম করা থাকে। এসি ডিসি পার্থক্য বোঝালাম, এসি কি ডিসি পার্থক্য বোঝালাম। আমি শুধু এই ধরনের ডিরেক্ট কারেন্ট যায় এমন সার্কিট নিয়ে ডিল করবো, আমি কখনো এসি কারেন্ট যায় এমন সার্কিট নিয়ে ডিল করবো এই কোর্সের জন্য, ঠিক আছে? এসি আসলে ফ্রিকোয়েন্সি আসবে, ফ্রিকোয়েন্সি আসলে বহু ঝামেলা তখন আর। এসি হচ্ছে রিয়েলিস্টিক, অনেকটা রিয়েলিস্টিকের কাছাকাছি, কারণ ওদের সব কিছু এসি দিয়ে ইউজ হচ্ছে। আমি সব এসি দিয়ে ইউজ করছি, আমি ডিসি ইউজ করতেছি না। বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ভালো লাগে। তোমাকে প্রতিটা জিনিস বুঝতে হবে। একের সাথে আমি তোমাকে বলে দিই, তোমাকে হার্ডওয়্যার বুঝতে হবে, তোমাকে সফটওয়্যার বুঝতে হবে। দুটো একসাথে যখন করতে পারবা তখনই তুমি একজন ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে। শুধু হার্ডওয়্যার, শুধু সফটওয়্যার দিয়ে তুমি ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে না। তোমার দুটোই স্কিল লাগবে, দুটোর স্কিল একসাথে আমরা দিব। তার আগে তোমার কমপ্লিটের বেসটা আমাকে তৈরি করে দিতে হবে। যেমন আজকের ক্লাসের পরে তোমার অবশ্যই কারেন্ট এবং চার্জের বেসিক ধারণা তোমার থাকা উচিত, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের বেসিক ধারণা থাকা উচিত, হাই ভোল্টেজের ট্রান্সমিশনের বেসিক ধারণা থাকা উচিত, ঠিক আছে? যদি মনে না থাকে ভিডিওগুলো দেখে রিভিউ করে দেবো। এখন আসি আরেকটা প্যারামিটার ছিল ভোল্টেজ। এই যে ইলেকট্রনগুলো দৌড়াচ্ছে, এটা কে এনার্জি দিচ্ছে ইলেকট্রনকে? যে সে দৌড়াচ্ছে তা তো দৌড়ানোর কথা না, এর ভিতর দিয়ে ইলেকট্রনটা দৌড়াচ্ছে না, তাহলে দৌড়াতে গেলে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। সো এই সার্কিট যে আমি নিয়েছি, এখানে যে বলেছি কারেন্ট যাচ্ছে, তার মানে এই সার্কিটে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে, একটা ভোল্টেজ তৈরি আছে, যার জন্য ভোল্টেজটা ওই ইলেকট্রনগুলোকে ধাক্কা দিচ্ছে, যার জন্য ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছে। তাহলে এই ভোল্টেজটা কি? ভোল্টেজ সবার বেশি দাম লাগবে। আমি বলতে পারি 90% গ্রাজুয়েট স্টুডেন্টরা ইলেকট্রিক্যাল গ্রাজুয়েট, যদি আমি ভোল্টেজের স্পেসিফিক আনসার চাই তাদের কাছ থেকে, তারা বলতে পারে হোয়াট ইজ ভোল্টেজ। তাদেরকে যদি বলি হোয়াট ইজ ভোল্টেজ, দে উইল টেল দ্যাট ভোল্টেজ ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। হোয়াট ডাজ ইট মিন? আমি তো জানি এটা পোটেনশিয়াল ডিফারেন্স, এর বেসিকটা কি, পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হলো কিভাবে, এই পোটেনশিয়াল ডিফারেন্স করেটা কি, সেটা তোমাকে জানতে হবে। আর ডিপ্লোমার আনসার দেয় স্যার ভোল্টেজ ইজ দ্য প্রেশার, ইলেকট্রিক্যাল প্রেশার অ্যাকচুয়ালি এক ধরনের প্রেশার, এক ধরনের। যদি আমি বলি যে সে এক ধরনের প্রেশার দিচ্ছে, না হলে তো ইলেকট্রনটা মুভ করতো না, সে পড়ে আসছে ওইটা, যে ওয়ান কাইন্ড অফ ইলেকট্রিক্যাল প্রেশার হেল্পস টু মুভ দ্য ইলেকট্রন, যেটা ইলেকট্রনকে মুভ করতে আমার সাহায্য করছে, তাই না? এর ভিতরে ইনডেপথে আমি পড়ানোর চেষ্টা করবো যে হোয়াট ইজ ভোল্টেজ। কারণ আমি তোমাকে কোশ্চেন করতে পারি পজিটিভ ভোল্টেজ বলতে কি বুঝো, নেগেটিভ ভোল্টেজ বলতে কি বুঝো। কারণ ভোল্টেজ যখনই করবো তুমি জেনারেল ওয়েতে বললে এটা পোটেনশিয়াল ডিফারেন্স, নেগেটিভ ভোল্টেজ বলতে তুমি কি বুঝো, এবার তুমি আনসার দিতে পারবে না। ভোল্টেজের সাথে এনার্জির একটা রিলেশন আছে, সেই এনার্জি রিলেশনটা আমাকে খুঁজে বের করতে হবে। ওকে, এখন আসি ইয়ের বলে, এটাকে ইএমএফ বলে বলা, ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা বলা হয়, এর সিম্বল হচ্ছে ভি। আমি যদি ক্যাপিটাল ভি লিখি এটাকে ডিসি ভোল্টেজ বলবো, আর যদি আমি ছোট হাতে ভি এমন করে লিখি তাহলে এসি ভোল্টেজ। বইয়ের ভিতরে পার্থক্যগুলো করা আছে। স্যার ক্যাপিটাল ভি বাই স্মল ভি লিখছেন, এটা চেনার জন্য জাস্ট আমি ডিফারেন্সিয়েট করে রাখছি, পরিচয় করে দেওয়ার জন্য। ওকে, আর কিছু না। এটাকে
ভোল্টেজের ইউনিটও ভি, আমি এটা ভি দ্বারা প্রকাশ করি, কারেন্ট ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, আর ভোল্টেজের ইউনিট হচ্ছে ভোল্ট, ভোল্টেজের ইউনিট হচ্ছে ভোল্ট। এটা কিলো ভোল্ট হতে পারে, মেগা ভোল্ট হতে পারে, মিলি ভোল্ট হতে পারে, পিকো ভোল্ট হতে পারে, মাইক্রো ভোল্ট হতে পারে। আমি আমার সুবিধা অনুযায়ী এটাকে কনভার্ট করি, কিন্তু এসআই ইউনিট হচ্ছে ভোল্ট। ওকে, এখন আসি, মনে করো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। আমি বললাম এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ভিতরে ভোল্টেজের পার্থক্য আছে হচ্ছে 1 ভোল্ট। এখন পয়েন্ট এ টু বি এদের ভিতরে 1 ভোল্টের পোটেনশিয়াল ডিফারেন্স আছে, তাহলে এটা যদি বলা থাকে তাহলে এর থেকে তোমার কিছু ডেটা তোমার মাথার ভিতরে নিয়ে নিতে হবে। তো বলতে কি বোঝে, আমি এটা প্রথমে শুরু করি 220 ভোল্ট, তাহলে বুঝতে সুবিধা হবে। বাসাবাড়ির লাইন থেকে 220 ভোল্ট, 220 ভোল্ট আছে, পজিটিভ 220 ভোল্ট। সঙ্গে ধরে নিয়েছি এটা ডিসি, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, ধরে নিয়েছি যে পজিটিভ এ থেকে বি পয়েন্টে 220 ভোল্টের পার্থক্য আছে। এটা বলতে যেটা বোঝায় যে এ থেকে বি পয়েন্টে যদি 1 কুলম্ব চার্জকে আমি ট্রান্সফার করি তাহলে 220 জুল পরিমাণ কাজ হয়। আবার শুনুন, এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে স্যার কিভাবে ট্রান্সফার করব? এখানে আমার কোনো লোড থাকতে পারে, আমার এখানে বাল্ব থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। এই পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমি একে লাগিয়ে দেই, 220 ভোল্টের পোটেনশিয়াল যদি লাগাইও কেন, এই যে সকেটগুলোতে যদি আমি দেই, এই সকেটগুলোতে 220 জুল পরিমাণ কাজ করার সামর্থ্য আছে তার প্রতি কুলম্ব চার্জের উপরে। এই জন্য এদের ভিতরে 220 ভোল্ট বলে যে এই কন্ডাক্টরের ভিতরে যদি যে চার্জ আছে সেই চার্জের 1 কুলম্ব চার্জ যদি আমি নেই, সেই 1 কুলম্ব চার্জের উপরে সে 220 জুল করে কাজ করতে পারবে। তার মানে ভোল্টেজ বেশি হলে তার কাজ করার ক্যাপাবিলিটি বেশি হয়ে যায়, প্রতি কুলম্ব চার্জের উপর সে বেশি কাজ করতে পারে, তাই নয় কি? এটা হচ্ছে ভোল্টেজের বেসিক সংজ্ঞা, যে এ থেকে ভোল্টেজ সবসময় একটা রেফারেন্সের সাপেক্ষে মেজার করা হয়। আমি যে এখানে বলছি 220 ভোল্টের পার্থক্য, আমি ধরে নিয়েছি এটা হচ্ছে গ্রাউন্ড জিরো বা সামথিং এলস, একটা রেফারেন্স পয়েন্ট থাকে যে এই পয়েন্টের সাপেক্ষে সে 220 ভোল্ট। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে 1 কুলম্ব চার্জ আনতে গেলে এটাকে 220 জুল পরিমাণ কাজ দেয় সে। এই জন্য এ থেকে বি পয়েন্টের মাঝে 220 ভোল্টের পার্থক্য আমি বলতেছি, বুঝাইতে পারলাম? তার মানে আমি যদি বলি এখন পজিটিভ ভোল্টেজের কথায় আবার আসি, আমি জেনারেলি ওয়েতে বলছি এ থেকে বি পয়েন্টে যদি যায় 1 কুলম্ব চার্জ 220 জুল কাজ হয়, কাজ করতে পারে, এই জন্য 220 ভোল্ট বলছি। এখন যদি বলি এটা -220 ভোল্ট, এখানে কিন্তু পজিটিভ থেকে নেগেটিভে ইলেকট্রনগুলো আপনা আপনি আসবে। যদি হায়ার পোটেনশিয়াল চিন্তা করি, এটা মনে করো মাউন্ট এভারেস্টের মাথা, এখান থেকে যদি একটা ফুটবলকে ছেড়ে দেয়, ফুটবলের ভিতরে কি এনার্জি স্টোর আছে? পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জিটাকে যদি ছেড়ে দেয়, এই এনার্জিটা রিলিজ হয়ে যাবে। এটাকে আমাকে দৌড়াই নিয়ে যেতে হবে না, ও আপনা আপনি যাবে। সো পজিটিভ ভোল্টেজ বলতে বোঝাচ্ছে যে ইলেকট্রনটা হায়ার পোটেনশিয়ালে বসেই আছে, ইলেকট্রনটা হায়ার পোটেনশিয়ালে বসে আছে। এখন এই পজিটিভ ভোল্টেজ বলতে বোঝাবে হায়ার পোটেনশিয়াল থেকে একটা 1 কুলম্ব ইলেকট্রন যদি লোয়ার পোটেনশিয়ালে আসে, তাহলে আসার পথে সে 220 জুল করে কাজ করে। মানে মাউন্ট এভারেস্টে যে বলটা আছে, এই আসার সময় সে কাজ করতে নামতেছে, ওই কাজটা স্পেসিফিক করে বলা আছে, এই কাজটা 220 জুল করে করতেছে। এই জন্য এটাকে আমি বলতেছি 220 ভোল্টের পার্থক্য, পজিটিভ 220 ভোল্টের পার্থক্য বলতেছি। যদি নেগেটিভ হয়, এখন বলটা মাউন্ট এভারেস্টের নিচে আছে, আপনি উঠবে কোনোদিন, ওর উপরে কাজ করতে হবে। পজিটিভ কাজ কোনগুলো? যে কাজটা হয়ে যায় সেটাকে পজিটিভ কাজ করি, আর নেগেটিভ কাজ কোনগুলো? যেটা কাজ দিতে হয় সেটা নেগেটিভ কাজ। তার মানে এখন ওই বলের উপরে আমাকে কাজ করতে হবে, বলের উপরে কাজ করলে ওই বলটা আমি উপরে আনতে পারবো। এই জন্য বলা হচ্ছে যে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে 1 কুলম্ব চার্জের উপরে 220 জুল পরিমাণ কাজ করলে পারে এ পয়েন্টে নিতে পারবো। সো বি পয়েন্টে যে 1 কুলম্ব চার্জ আছে তার উপরে যদি 220 জুল করে কাজ করি আমি, তাহলে এ পয়েন্টে নিতে পারবো। এই জন্য এ এবং বি এর ভিতরে ভোল্টেজের পার্থক্য হচ্ছে -220। বুঝতে পারলাম? সো পজিটিভ নেগেটিভের পার্থক্যটা কি বুঝতে পারলাম? সো ভোল্টেজ মানে হচ্ছে জুল পার
কুলম্ব। ভোল্টেজকে বলা হচ্ছে জুল পার কুলম্ব। প্রতি কুলম্ব চার্জের উপর কি পরিমাণ কাজ করতে পারে? এখন 6 ভোল্টের ব্যাটারি যা করতে পারে 12 ভোল্টের ব্যাটারি তার থেকে বেশি কিছু করতে পারে। কেন করতে পারে? কারণ 12 ভোল্টের ব্যাটারি 12 জুল করে কাজ দিতে পারে, আর 6 ভোল্টের ব্যাটারি 6 জুল করে কাজ দিতে পারে। সো অবভিয়াসলি 12 ভোল্টের ব্যাটারি আমার ভোল্টেজ বেশি, এবং এটা থেকে আমি পাওয়ারও বেশি নিতে পারবো যদি আমি চাই পাওয়ারও বেশি নিতে পারবো। 6 ভোল্টের ব্যাটারি যে কোনো পাওয়ার দিবে, 12 ভোল্টের ব্যাটারি সে সমপরিমাণ কারেন্টের জন্য 6 ভোল্টের ব্যাটারি যে কোনো পাওয়ার দিবে, 12 ভোল্টের ব্যাটারি অবশ্যই বেশি পাওয়ার। বুঝতে পারলো? সো আমার কারেন্ট গেল, ভোল্টেজ গেল। এই দেখো এখানে বলে দিয়েছে dW/dQ। যদি আমি এসি ভোল্টেজ বলতাম, সো সময়ের সাথে প্রতি কুলম্ব চার্জের উপরে যে পরিমাণ কাজ হচ্ছে অথবা কাজের যে পরিবর্তন হচ্ছে সেটাকে আমি ভোল্টেজ বলতেছি। ডান? এটা মাথায় রাখুন। সো কারেন্ট হচ্ছে আমার কুলম্ব পার সেকেন্ড, ভোল্টেজ হচ্ছে আমার জুল পার কুলম্ব। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি কিন্তু একটু করে দেবো, এটা পূর্ণ হবে এখন। ওকে, সো আমি সার্কিটের যে প্যারামিটার কারেন্ট সম্পর্কে জানছি, আমি ভোল্টেজ সম্পর্কে জানছি। আমার এখন আরেকটা প্যারামিটার আছে পাওয়ার সম্পর্কে তোমাকে জানতে হবে। পাওয়ার জিনিসটা বলতে তুমি কি বুঝো? তুমি বলো পাওয়ার জিনিসটা বলতে কি বুঝো? হোয়াটস পাওয়ার? তুমি ইলেকট্রিক্যাল বাদেই বলো ক্ষমতা। তুমি বললে পাওয়ার হচ্ছে ক্ষমতা। ক্ষমতা মানে সেই স্পেশাল কিছু করার অ্যাবিলিটি রাখা, তাই না? কাজ করার সামর্থ্য, হ্যাঁ, কাজ করার সামর্থ্য। সে স্পেশাল কিছু করতে পারে। যদি সে স্পেশাল অনেক কিছু করতে পারে, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার ক্ষমতা অনেক বেশি। আর আমি তোমার শিক্ষক, তোমার পরীক্ষা নিচ্ছি, ততটুকু আমার ক্ষমতা। বা তুমি আমার কথা শুনছো আমার ইনফ্লুয়েন্সে, যে আমার ক্ষমতা। যদি এটা ওরকম রিলেটিভ হলো না, তারপর আমি ইলেকট্রিক্যাল ক্ষমতার কথা বলি। ক্ষমতা মানে হচ্ছে সে স্পেসিফিক টাইমে কি পরিমাণ কাজ করতে পারে, মানে প্রতি একক সময় কি পরিমাণ কাজ করতে পারে, সেটা কোনো ক্ষমতা। ঠিক আছে? সো জুল পার সেকেন্ড ইজ পাওয়ার। জুল পার সেকেন্ড ইজ পাওয়ার। এখানে বলছে পাওয়ার ইজ দ্য টাইম রেট অফ এক্সপেন্ডিং অর অ্যাবজর্বিং এনার্জি। কি পরিমাণ এনার্জি খাচ্ছে বা কি পরিমাণ এনার্জি রিলিজ করতেছে, কি পরিমাণ এনার্জি খরচ করছে, সহজ কথা সে কি পরিমাণ এনার্জি খরচ করতেছে, সেটাকে আমি বলছি পাওয়ার। এক্সপেন্ড মানেও খরচ করা, আবার অ্যাবজর্ব মানেও খরচ করা। অ্যাবজর্ব মানে শুষে নেওয়া, আর এক্সপেন্ড মানে হচ্ছে খরচ করা। এটাকে পাওয়ারের একক সাধারণত ওয়াট দ্বারা প্রকাশ করা হয়। পাওয়ারের একক সাধারণত ওয়াট দ্বারা প্রকাশ করা। এখন যদি আমি বলি, তোমার তো পাওয়ারের সংজ্ঞা আমি পড়াইলাম বা বোঝানোর চেষ্টা করলাম যে জুল পার সেকেন্ড ইজ পাওয়ার, তাহলে যদি এখন বলি 60 ওয়াটের বাল্ব বলতে কি বোঝা যাবে? 5 সেকেন্ডে 60 ওয়াট কনজিউম করে। 5 সেকেন্ডে 60 ওয়াট। আমি 5 সেকেন্ড কি 8 সেকেন্ড না, হ্যাঁ 8 সেকেন্ড। 5 সেকেন্ড, পার সেকেন্ডে সে 60 জুল পরিমাণ কাজ করতে পারে। সেই 60 জুল সে লাইট এবং হিট আকারে দিচ্ছে আমার। এ যদি 20 ওয়াটের বাল্ব হয় আমার এলইডি বাল্ব, প্রতি সেকেন্ডে সে 20 জুল করে হিট এবং লাইট হিসেবে সে খরচ করতেছে। সবকিছু লাইটে কনভার্ট হচ্ছে এমন না, ধরলে বোঝা যাচ্ছে হিটও আছে। সো এনার্জিটা হিট এবং লাইটে কনভার্ট হচ্ছে। ঠিক আছে? সো প্রতি সেকেন্ডে সে 20 জুল করে কাজ আমাকে দিচ্ছে, এই জন্য এটাকে আমি 20 ওয়াট বলছি। সো 1 হর্স পাওয়ার যদি হয়, 1 হর্স 746 ওয়াট, 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। সো যার ওয়াট বেশি সে প্রতি সেকেন্ডে কাজ করতেছে বেশি, অথবা প্রতি সেকেন্ডে এনার্জি খাচ্ছে বেশি। সো যদি একটা 746 ওয়াটের মোটর নাও, প্রতি সেকেন্ডে 746 ওয়াট করে সে এনার্জি অ্যাবজর্ব করবে। আর যদি 1 হর্স পাওয়ারের একটা জেনারেটর নাও, তাহলে প্রতি সেকেন্ডে সে 746 ওয়াট করে জেনারেট করে। বুঝতে পারছি? পাওয়ারকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয় এসআই ইউনিট। পাওয়ারের সংজ্ঞা জুল পার সেকেন্ড, অথবা পি ইকুয়াল টু ভিআই।
অথবা P ইকুয়াল টু VI। ভোল্টেজ করেছি, কারেন্ট করেছি। পাওয়ারকে আমি লিখতে পারি পাওয়ার, পাওয়ার এটাকে W দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করে নরমালি P দিয়ে লেখে পাওয়ার, এটাকে VI লেখে অথবা জুল পার সেকেন্ড লেখে অথবা W/T। তো W হচ্ছে কাজ, জুল পার টাইম। সো পাওয়ারের যদি আমি ক্যালকুলেট করতে যাই তাহলে পাওয়ার ক্যালকুলেশনের সময় অবশ্যই অবশ্যই মনে করে একটা ওই লাইনে আমি একটা 60 ওয়াটের বাল্ব লাগিয়েছি, আমি জানি না কয় ওয়াটের বাল্ব, আমি 60 ওয়াট না বলি, তাহলে আমার যদি বলা হয় এই বাল্বটা কি পরিমাণ পাওয়ার নিচ্ছে তুমি আমাকে বলো তো, তোমার প্রথম কাজ হবে ওই লাইনের ভোল্টেজ কত সেটা মেজার করে দেখা যে কত ভোল্ট আছে, আর অ্যামিটার ইউজ করে কারেন্ট যে মাপবে যে মিটারটা, অ্যামিটার ইউজ করে দেখবো যে কারেন্ট কত হচ্ছে। সো কারেন্ট এবং ভোল্টেজ গুণ করে আমি বলে দিব এই লাইটটা এই পরিমাণ পাওয়ার কনজিউম করছে। বুঝতে পারলাম? এটা এছাড়া অন্য কোনো ওয়ে নেই। এখন পাওয়ারকে আমি VI বলতেছি, আবার জুল পার সেকেন্ড বলতেছি, কতটুকু সমানই বলতেছি, কিভাবে সমান সেটা তোমাকে বুঝতে হবে, তাই না? পাওয়ার ইকুয়াল টু VI সেটাও বুঝলাম, আবার পাওয়ার ইকুয়াল টু জুল পার সেকেন্ড সেটাও সত্য। তাই দুটো এক হচ্ছে কিভাবে সেটাও একটু দেখা যাবে, দুটো সমীকরণকে ইকুয়ালেন্ট বুঝতে হবে। সো দেখো এই ভোল্ট সমান কি জুল পার কুলম্ব, প্রতি কুলম্ব চার্জের উপরে যে পরিমাণ কাজ হয় সেটাই ভোল্ট। আর কারেন্ট কি ছিল? কুলম্ব পার টাইম, কুলম্ব পার টাইম। সো কুলম্ব কাটা গেলে জুল পার টাইম থাকে, বা এখানে কুলম্ব পার সেকেন্ড দাও, তাহলে কুলম্ব পার জুল পার সেকেন্ড থাকে। তাহলে এই জন্য লেখা যায় P ইকুয়াল টু VI, না লেখা যায় আগে থেকে তার হিসাব নিকাশ করে দিয়েছে। সো পাওয়ার ক্যালকুলেশনের সোজা হিসাব P ইকুয়াল টু VI। এটা আরো কয়েক ধরনের ফর্মুলা আছে, সেটা যখন ওহমস ল আমি ডিটেইল পড়াবো তখন আর এটাকে লেখা যায় আরো কয়েকভাবে, P ইকুয়াল টু VI অথবা V স্কয়ার বাই R অথবা I স্কয়ার ইনটু R। এই কোন হচ্ছে পাওয়ার ইকুয়েশন। এই তিন উপায়ে পাওয়ার ক্যালকুলেট করা যায়। P ইকুয়াল টু VI, ভোল্টেজ কারেন্ট জানলে পাওয়ার ক্যালকুলেট করা যায়, ভোল্টেজ জানলে রেজিস্ট্যান্স জানলে পাওয়ার ক্যালকুলেট করা যায়, কারেন্ট জানলে রেজিস্ট্যান্স জানলে পাওয়ার ক্যালকুলেট করা যায়। বুঝা গেল? সো পাওয়ার সম্পর্কে একটা বেসিক ধারণা আসে। এরপর আসি, আচ্ছা পাওয়ার দুই ধরনের পাওয়ার আছে, একটা হচ্ছে অ্যাবজর্বিং পাওয়ার আর হচ্ছে ডেলিভারিং পাওয়ার। অ্যাবজর্বিং পাওয়ার কোনটা হবে? যদি দেখো পজিটিভ দিয়ে কারেন্টটা ঢুকছে, মানে এই লাইটগুলো দেখবা যে যদি ডিসি লাইট হয় পজিটিভ দিয়ে সবসময় কারেন্টটা ঢুকছে, তাহলে সেটা অ্যাবজর্বিং পাওয়ার হবে। আর যদি পজিটিভ দিয়ে বের হয় তাহলে সেটা ডেলিভারিং পাওয়ার। যদি পজিটিভ দিয়ে বের হয় মানে বের হয়ে যাচ্ছে, কারেন্টটা বের হচ্ছে, আর যদি পজিটিভ দিয়ে যদি ঢোকে তাহলে সেটা অ্যাবজর্বিং পাওয়ার। আর যদি পজিটিভ দিয়ে বের হয় তাহলে সাপ্লাই পাওয়ার। যেমন জেনারেটর, ডিসি জেনারেটর সবসময় পজিটিভ দিয়ে বের হয়। এখন যদি একটা বাল্ব লাগাই সেই বাল্বের পজিটিভ দিয়ে ঢুকে, ঠিক আছে? এনার্জি কথাটা এখানে রাখি কেন? এনার্জি কথা এখানে থাকার কথা ছিল। আচ্ছা এখন আসি এনার্জি। এনার্জির সাথে পাওয়ারের কি সম্পর্ক? আমার বাসা বাড়িতে যেগুলো ইউজ করে সেই এনার্জি মিটার। আমি বাসা বাড়িতে কিছু পাওয়ার লোড লাগিয়ে রেখেছি, অনেক লোড লাগিয়ে রেখেছি, সেই লোড এখন ক্যালকুলেট করা হচ্ছে মিটার দিয়ে। সেই মিটার হচ্ছে এনার্জি মিটার। এনার্জি মিটার কি ক্যালকুলেট করে? আমি কি পরিমাণ এনার্জি খরচ করতেছি সেটা ক্যালকুলেট করে, তাই তো? সো এনার্জি, এনার্জিকে বলা হয় হচ্ছে, এনার্জি এখন হচ্ছে জুল। জুল আমি কি পরিমাণ জুল কি পরিমাণ কাজ করতেছি সেটা হচ্ছে আমার এনার্জি। কাজ করার সামর্থ্য হচ্ছে আমার এনার্জি, আমি যে কাজ করতে পারি এটা হচ্ছে আমার এনার্জি। সো E ইকুয়াল টু P ইনটু T। পাওয়ারের সাথে পাওয়ার হচ্ছে কি ছিল? জুল পার টাইম ইনটু T। সো E ইকুয়াল টু G। সো P কে যদি আমি টাইম দিয়ে গুণ করি তাহলে আমি এনার্জি পাই। সো এখন তোমার বাসাবাড়ির মিটার যেটা হিসাব করে সেটা বলতে হবে তোমাকে। বাসাবাড়িতে যখন তুমি মনে করো একটা রাইস কুকার, মনে করো 1000 ওয়াট, 1000 ওয়াটের রাইস কুকার
যখন তুমি 1 ঘন্টা চালাও তখন সেটাকে বলা হয় 1 ইউনিট বিদ্যুৎ খরচ করা। তাহলে এখানে আমি পাওয়ার নিয়েছিলাম হচ্ছে 1000 জুল পার সেকেন্ডে নিচ্ছে, কয় ঘন্টায়? 1 ঘন্টায় নিচ্ছি, 1 ঘন্টায় নিচ্ছি। সো এটাকে যদি আমি সেকেন্ডে কনভার্ট করি কি পরিমাণ জুল খরচ করে সেটা বোঝা যায় যে এত জুল খরচ করে। এটাকে সংক্ষেপে যদি এরকম করে বলা যায় 1000 ওয়াট 1000 ওয়াট ইনটু 1 আওয়ার, তাহলে এটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। এই 1 কিলোওয়াট আওয়ারকে বলা হয় 1 ইউনিট। তোমার বাসাবাড়ি বিদ্যুৎ বিল দেখেছো কখনো? তুমি কত ইউনিট খরচ করেছো সেটা দেখো। অর্থাৎ 1000 ওয়াটের কোনো সিস্টেম বা কোনো লোড যদি 1 ঘন্টা চলে তাহলে সে 1 ইউনিট করে বিদ্যুৎ খায়। ওই যে ইউনিট, এটা কিন্তু এনার্জি একক, এটা পাওয়ারের একক না, কারণ ওই পাওয়ারের সঙ্গে এনার্জি আওয়ারকে গুণ করেছি, পাওয়ারের সঙ্গে আমি আওয়ারকে গুণ করেছি। সো এটা হয়ে গেছে আবার এনার্জি। সো 1 ইউনিট এটা অবশ্যই এনার্জি হবে। কিলোওয়াট আওয়ারও এনার্জি হবে, কিলোওয়াট বা ওয়াট আওয়ার, ওয়াট আওয়ারও এনার্জি রাখো, কিলোওয়াট আওয়ারও এনার্জি রাখো। সো 1 কিলোওয়াট আওয়ার বলতে বোঝায় 1000 ওয়াট। একটা রাইস কুকার যদি 1 ঘন্টা চলে 1000 ওয়াটে, সে 1 ইউনিট করে বিদ্যুৎ পায়। সেই 1 ইউনিট বিদ্যুতের মূল্য কত হতে পারে? 7 টাকা, 6 টাকা। আমি বাসাবাড়ির বিদ্যুৎ বিলের ক্যালকুলেশনে একদিন দেখি যে তোমার টোটাল বাসাবাড়িতে কি পরিমাণ বিদ্যুৎ খায় তা ওই মিটারটা কিভাবে হিসাব করে, তার একটা হিসাব আছে, সেই হিসাব হবে। সো আমার বেসিক যে জিনিস ছিল সার্কিটের ভিতরে, সার্কিটের যে ইলেকট্রিক্যাল যে প্যারামিটারগুলো ছিল তার ভিতরে ছিল হচ্ছে ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার এবং এনার্জি। আমি কিন্তু প্রথমে খুব স্লো করাবো, পরবর্তী ফাস্ট করাবো, কারণ তুমি যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নতুন আসছো, তোমার মাথার ভিতরে এই শব্দগুলো আমাকে ঢোকাইতে হবে। তুমি মাথার ভিতরে ঢোকাই না, ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার এনার্জি আজকে পড়িয়েছি এবং এর বেসিক ধারণা আমার মাথার ভিতরে থাকতেই হবে, ঠিক আছে? সো এই 4টা জিনিস আমার করানো কমপ্লিট। বাসা বাড়িতে গিয়ে এটা একটু দেখবা, আমি আজকে আর পড়াবো না, কিন্তু একটা নতুন একটা জিনিস দেখাবো আমি তোমাদের জন্য এনেছি সার্কিটের কনসেপ্ট বোঝানোর জন্য। আনছি একটা ট্রান্সফরমার করে এনেছি তোমার যে ইসে তোমাদের নর্মাল বাসা বাড়িতে যে কোনো ডিভাইস ইউজ করতে গেলে অ্যাডাপ্টার ইউজ করো, যাই করো, সেখানে ট্রান্সফরমার ইউজ করা। এটার কাজ কি? ভোল্টেজ আপ ডাউন করতে পারে, এসি। এখন এটা দেখতে মনে হচ্ছে এটা হচ্ছে একটা মেকানিক্যাল জিনিস, আমি কিছু দিয়ে বানাইছি, মহালক্ষণ দিয়ে বানাইছি। এটা আবার ইলেকট্রিক্যাল হয়। এটার ইলেকট্রিক্যাল ডায়াগ্রামটা কিভাবে আমরা কনভার্ট করি, এটা সার্কিট, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সার্কিট। এই সার্কিটটা কিভাবে আছে সেই সার্কিটটা আমি দেখাবো। এটার ভিতরে ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক্যাল দুই ধরনের সার্কিটই আছে। এটার ভিতরে দুইটা তার আছে, দুইটা কয়েল আছে। ওইটাকে ভেঙে ফেলছে, ভেঙে ফেলে এর যে দুইটা কয়েল আছে, দুইটা কয়েলকে আলাদা করে ফেলছে। এই কয়েলকে আমি চাইলে এখন ইলেকট্রিক্যাল সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এর একটা ইকুইভ্যালেন্ট সিম্বল আছে, এর একটা ইকুইভ্যালেন্ট সিম্বল আছে। একটা ট্রান্সফরমারকে ভেঙে দুইটা পার্ট থাকবে, প্রাইমারি, সেকেন্ডারি। এটা হচ্ছে প্রাইমারি কয়েল, এটা সেকেন্ডারি কয়েল। এটা খুললে কয়েলটা বের করা যাবে, এটা খুললে কয়েলটা বের হয়ে যাবে। আমি খুলছি, এটা 3টে আছে, কারণ ভিন্ন ধরনের ভোল্টেজ পাওয়া যায়। এই মাঝেরটা তো সেন্টার ট্যাপ করে দেওয়া আছে। এটা কিন্তু একটা ইলেকট্রিক্যাল সার্কিটের একটা অংশ। সো এর প্যারামিটার সম্পর্কে তোমার জানতে হবে, এর ভিতরে কারেন্ট ভোল্টেজ আসবে সেটা তোমাকে জানতে হবে। এর যে জিনিসটার উপরে পেঁচানো থাকে সেই জিনিসটাও খুলেছি। ট্রান্সফরমার যে বানানো থাকে, যে কোরের উপর পেঁচানো থাকে, সেই কোরগুলোর মধ্যে এই ই শেপে কাটা থাকে। এটা কিন্তু একটা স্লাইস করা পার্ট আছে, আলাদা আলাদা পার্ট আছে, দেখতে পাচ্ছ? এরকম করে অনেক কেন করা থাকে সেটা পরে দেখব। সো এই পার্টটা আছে, এই পার্টগুলো নর্মালি কানেকশন যখন আমি দেই, সেটা আমরা আনতে পেরেছি। এই দুটাকে সুন্দর মতো করে আগে ওরা সিস্টেম করে অ্যাটাচ করে দেয়।
এর আরেকটা ইয়েছে সেই জিনিসটা আমি আনতে ভুলে গেছি, বুঝছো? এর আরেকটা কাভার ছিল, সেই কাভার টানিয়ে যার জন্য সেটার উপরে লাগাইতে হবে। আমার যে মেইন বেস ছিল সেই বেসের উপরে এটাকে লাগাইতে, লাগানোর পরে এই জিনিসটা হচ্ছে এর ভিতরে ইনসার্ট করা থাকে। এটা কিন্তু সার্কিটের একটা পার্ট মাথায় রাখবে, এটা কিন্তু আমি ইলেকট্রিক্যাল সার্কিটে কনভার্ট করবো একসময়। এটা দেখা যাচ্ছে আমার, কিন্তু এটাকে আমি ইলেকট্রিক্যাল সার্কিটে এই বোর্ডে ড্র করে দেখানো যায় যে এই সিস্টেমটা অ্যাকচুয়াল আউটকামটা কেমন। সো সেই সার্কিটটাকে আমার অ্যানালাইসিস করতে হবে। এটা তো আমি এখানে দেখাচ্ছি, কিন্তু এই সার্কিটের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা যে আউটপুট দিচ্ছে বা এর যে রেসপন্সটা দিচ্ছে সেই রেসপন্সের সেম রেসপন্সের একটা সার্কিট এখানে ড্র করা যায়। সো সেই সার্কিটকে অ্যানালাইসিস করতে পারলে এই ভদ্রলোককে অ্যানালাইসিস করা যায়। আমি এইটা বোঝানোর জন্য এই জিনিসটা আনছি। এটার ভিতর দিয়ে কানেকশনগুলো দেওয়া যায়, এখানে আরো কিছু শেপ আছে, পরবর্তী ক্লাসে দেখি নিয়ে আসবো। এই শেপটার সঙ্গে কিছু কিছু যখন এই গ্যাপগুলোতে আমি দেই, যখন সব জায়গাতেই ইনসার্ট করি, কিছু কিছু জায়গায় গ্যাপ থাকে, সেই গ্যাপগুলোতে এই আইগুলোকে এরকম অ্যাটাচ করে দেবো। বলছিলাম ছোটবেলায় ক্লাস, এটা এখন বাস্তবে থাকে। এটা কিভাবে কাজ করে, এর পিওর ইলেকট্রিক্যাল ডায়াগ্রামটা কি রকম রেসপন্স করতে পারে সেটা ব্যাখ্যা করা যায়। সো এই সিস্টেমটা আমি খুলেছি যা তোমার দেখানোর জন্য, এবং এর ভিতরে একটা সার্কিট আছে সেই সার্কিটটাকে দেখানোর জন্য। এবং সেই সার্কিট অ্যানালাইসিস না করতে পারলে এই ট্রান্সফরমারে কি পরিমাণ লোড সর্বোচ্চ লাগাইতে পারবে, কি পরিমাণ কারেন্ট এই ট্রান্সফরমার থেকে সর্বোচ্চ নিতে পারবে, সেই সার্কিট অ্যানালাইসিস না করলে তুমি বুঝতে পারবে। তা না হলে তোমাকে কি করতে হবে, এই লোড লাগিয়ে লাগিয়ে দেখতে হবে কি পরিমাণ লোড নিতে পারবে। সেটা তো আমার কোনো ইঞ্জিনিয়ারের কাজ হলো না, সেটা টেকনিশিয়ানের কাজ। বুঝতে পারছি? সো আলটিমেটলি এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমার ওই বোর্ডে ড্র করা থাকে, এর সাথে রিপ্রেজেন্ট করে, এর সাথে রিলেট করেই ওইটাকে পড়ানো হয়। আমরা চেষ্টা করব এই সমস্ত জিনিস যখন করবো দুটো একই জায়গায় রিলেট করা যায়, কারণ যখন তুমি রিলেট করতে পারো তখনই তুমি পড়াশোনায় ইন্টারেস্ট গ্রো করতে পারো, না হলে তুমি পারবে। বুঝতে পারছি? সো ইনশাআল্লাহ সার্কিট অ্যানালাইসিস এতই গুরুত্বপূর্ণ, বুঝছো? এই অ্যানালাইসিস যদি না পড়ো পুরো 4 বছর তোমার পড়তে থাকবে, সার্কিট না বোঝা পর্যন্ত তোমাকে ইনশাআল্লাহ। ঠিক আছে? কিন্তু মাত্র মামুলি শুরু করলাম, এর ভিতরে বহু কিছু আছে। শুরুতে আসতে যাব, পরে গিয়ে ফার্স্ট যাব। আমাদের কত সময় আছে আর দেখো তো? 15 মিনিট আছে। তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমাকে একটু লিখে দাও, দুইজনের নাম আর ডিটেইলস আমাকে লিখে দাও। ছোট একটা কাগজ নেই, ছোট একটা কাগজ লিখে দাও। আর বইটা দেখো যত দ্রুত পাওয়া যায় কিনে যাও, তারপরে অনলাইন থেকে যাও, অনলাইনেও কিন্তু পাবো। কারণ বইটা না থাকলে যে আজকে যে জিনিসটা পড়ালাম না, এটা কিন্তু বইয়ে সুন্দর করে লেখা আছে, হিস্ট্রি থেকে শুরু করে যে পর্যন্ত পড়িয়েছি সুন্দর করে লেখা আছে। আর বইটা পড়লে সুবিধা হবে কি বলো তো, তোমার মানে ইংলিশের যে কমিউনিকেশনটা এটা বেটার হবে। ইংলিশে আমরা বলে কমিউনিকেট করতে পারি, লিখে কমিউনিকেট করতে পারি, বা জিনিসটা পড়ে কমিউনিকেট করতে পারি। যে ভদ্রলোক বইটা লিখছে সে তো আমার সঙ্গে কমিউনিকেট করার জন্যই লিখছে, আমি যাতে পড়ে জিনিসটা বুঝি। তুমি বই পড়ে এত বড় একটা পেজ দিচ্ছ, সে পর থেকে ইয়ে করবো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করে দেবো। আর কালকে ল্যাবের আগে আমি আজকে ল্যাবের শিটটা দিয়ে দেবো তোমাদের, অনলাইনে খুব খোঁজ নিও। আমি এখন গিয়ে ল্যাব শিটটা দিয়ে দেবো, ওই ল্যাব শিটে টোটালি সুন্দর করে পড়ে আসবে, মানে কী করতে বলছে কালার কোডিং এগুলো প্রথম দিন আসে না। আচ্ছা, আমার এই ক্লাউডে যে পোর্টালে অ্যাড করে দাও, পোর্টালে আমি লিঙ্ক দিয়ে দেবো, যেখানে ভিডিও থাকবে তার লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে ক্লিক করলেই ভিডিওতে চলে যাবে। ঠিক আছে? আর প্রতি ক্লাসে আসার আগে প্রিভিয়াস ক্লাসগুলো একটু ভালো করে দেখো, আর দেখো পড়াশোনা ছাড়া কিন্তু হবে না। লাইফে কিছু একটা করে দেখাতে গেলে পড়াশোনা করতে হবে, মানে চোখ কান বুঝে শুধু পড়ো পড়ো পড়ো, দেখো একটা কিছু করতে হবে। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে দেখা হচ্ছে।